তোমাকে কি বাপের বাড়ি পড়ে থাকার জন্য বিয়ে দিয়েছি? তোমার স্বামীটাই বা কেমন ছেঁচড়া, প্রতিদিন রাত দুপুরে ভাত খেতে চলে আসে। মায়ের কথায় বুকটা খস করে ওঠে প্রিয়াঞ্জনার। দুপুরের ভাত খাওয়ার হয়ে ওঠে না। ভাত সহকারে পানি ঢেলে উঠতে নিলে ভাতের প্লেটটা ঠাস করে মাটিতে ফেলে দিলেন জোহরা বেগম। সেই সাথে একটা চর পড়ল প্রিয়াঞ্জনার গালে। প্রিয়াঞ্জনা গালে হাত দিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। জোহরা বেগম ভয়ানক চিৎকার চেঁচামেচি শুরু করলেন। ভাতে পানি ঢাললি কেন? তোর সাহস হয় কি করে? টাকা কি গাছ থেকে পড়ে? তোর জামাই দেয় চালের টাকা? তিনি আরেকবার প্রিয়াঞ্জনাকে প্রহার করতে উদ্যত হলেন। প্রিয়াঞ্জনার ঠাটা পড়া মানুষের ন্যায় কেবল নির্নিমেষ চেয়ে আছে। কে বলবে এই মা তাকে নিজের হাতে তুলে খাইয়ে দিত? প্রিয়াঞ্জনার বড় ভাইয়ের বউ এসে জোহরা বেগমকে আঁকড়ে ধরলেন। জোহরা তখনও হাত পা ছোড়াছুড়ি করছিলেন, হাতের কাছে কিছু খুঁজছিলেন। আজ তিনি এই মেয়েকে শেষ করে ক্ষান্ত হবেন। প্রিয়া, তুমি ঘরে যাও, ঘরে যাও, প্রিয়াঞ্জনাকে সতর্ক করলেন সুমনা ভাবি। জোহরা বেগম ভয়ানক রেগে রয়েছেন। প্রিয়াঞ্জনা মাথা নিচু করে ঘরে চলে আসে। আজ শ্রাবণ মাসের পহেলা দিন। বাইরে ঘন বরষার আনাগোনা। ধূসর হয়ে আছে আকাশ। প্রিয়াঞ্জনাদের 3 তলার ফ্ল্যাটের বারান্দা থেকে বাইরে তাকালে বেশ বড় পাকা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ। দক্ষিণ দিকে এক শ্যাওলা ঘন বাঁধানো পুকুর। প্রিয়াঞ্জনা উদাস নয়নে চেয়ে থাকে শ্যাওলা ঘন পুকুরটার পানে। মৃদু বাতাসে তার চুল উড়ে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এমন সময় প্রিয়াঞ্জনার নজর কাড়ে টাকনো পর্যন্ত ভাঁজ করে রাখা প্যান্ট, টিপ টিপ বরষার জলে ভেজা নীলচে রঙের লেপটানো শার্ট পরে বাড়ির দিকে হেঁটে আসছে তার পুরুষ। চেহারাটা ভীষণ মলিন, শ্যামল বর্ণের ফ্যাকাশে মুখমণ্ডল, ঘন চুলগুলো এলোমেলো। প্রিয়াঞ্জনা বিড়বিড় করে, শাহ, তুমি আজ এসো না, তোমার অপমান যে আমি সইতে পারবো না। ততক্ষণে তার পুরুষ চলে এসেছে গেটের কাছটায়। মন কি আর মানে? প্রিয়াঞ্জনা দৌড়ে ছুটে যায় নিচে। দৌড়ে নিচে নামার ফলে শ্বাস ওঠানামা করছে তার। গেটে কোনো দারোয়ান নেই। প্রিয়াঞ্জনা গেট খুলে শক্ত করে আঁকড়ে ধরে তার পুরুষকে। শাহবাজ মলিন হাসে। ভেজা ঠোঁটে একখানা চুমু খায় প্রিয়াঞ্জনার কপালে। ছাড়ো প্রিয়াঞ্জনা, ভিজে যাবে, ভিজতে দিন। কল্পনায় তুমি বলে ডাকলো, বাস্তবে আপনি বলে নিজের পুরুষকে সম্বোধন করে প্রিয়াঞ্জনা। শাহবাজ চোখ বোঝে, উপলব্ধি করে বুকের ফাঁকা স্থানটায় কমল ফুটছে। হাহাকার করা হৃদয়টা হাসছে আপন মনে। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে বুঝি এত শান্তি, এত সুখ। টিপটপ বর্ষা এখন দাপটে রূপ নিচ্ছে, তবে তারা যে ভিন্ন জগতে। রিকশার হর্নের শব্দে ধ্যান ভাঙে, হুঁশ ফিরে তাদের। তড়িঘড়ি করে ভিতরে প্রবেশ করে দুজনে। প্রিয়াঞ্জনার বাম হাতে শাহবাজের ডান হাত। বাইরে শুরু হয়েছে প্রবল বর্ষা। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় নীরবতা ভাঙে প্রিয়াঞ্জনা। শাহ, ওরা কি বলেছে? কেস করবে? তাই মনে হচ্ছে। কোটি কোটি টাকার ব্যাপার প্রিয়াঞ্জনা, এমনি তো আর ছেড়ে দিবে না। আপনার দোষ কোথায় শাহ? ওরা কেন আপনাকে ফাঁসাচ্ছে? আমার সরলতা, আমার অন্ধবিশ্বাসের ফল আমি পাচ্ছি। অসহায় কণ্ঠ শাহবাজের। একতলা শেষ হলে একটা খালি জায়গা পড়ে। পাশের দেয়ালে ছোট একটি জানালা। জায়গাটা ভিজে আছে। বৃষ্টির পানি জানালা দিয়ে ছিটকে পড়ে স্থানটা ভিজে আছে। সেখানে থামে শাহবাজ। থামায় নিজের অর্ধাঙ্গীকেও। কি হলো শাহ? প্রিয়াঞ্জনার চোখে চোখ রাখে শাহবাজ। অতিরিক্ত ফর্সাই মেয়েটার গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। ঠান্ডা লাগবে নিশ্চিত। ডাগর ডাগর চোখ দুটো স্থির শাহবাজের চোখে। কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে শাহবাজ নিজের ভারী পুরুষালু কণ্ঠে বলে, আমাকে তুমি বিশ্বাস করো তো প্রিয়াঞ্জনা? নিজের চাইতেও বেশি। আল্লাহর পর আমি আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি শাহ। চোখের পাতা স্থির। 2 সেকেন্ডও না ভেবে উত্তর দেয় প্রিয়াঞ্জনা। তার সুরে কোনো জড়তা নেই, নেই কোনো মিথ্যে আশ্বাস। শাহবাজ দীর্ঘশ্বাস ছাড়ে। সারা দুনিয়া তার বিরুদ্ধে। কেন এই মানুষটা তাকে এত বিশ্বাস করে? আমি বৈঠাবিহীন নাইয়া প্রিয়াঞ্জনা। মাঝ নদীতে আমার নাও ভাসছে। আমার না আছে একুল,
আর না আছে ওই কুল। আমি জানি না আমার গন্তব্য কোথায়। ভাসছি, কেবল ভাসছি। আমি আপনার সঙ্গী শাহ। আপনি যেখানে যাবেন সেখানে আমার গন্তব্য। যদি ডুবে যাই, আমিও ডুবে যাব। আমি ভবঘুরের ন্যায় ঘুরছি প্রিয়াঞ্জনা। পাওনাদারেরা রামদা নিয়ে খুঁজে বেড়ায় আমাকে। বাবুরহাটে আমি যেতে পারবো না। তুমি বুঝতে পারছো প্রিয়াঞ্জনা? আমার শহর শেখের চর, আমার বাবুরহাটে তিলে তিলে গড়া দোকান, আমার ফ্যাক্টরি আজ সব শেষ। গলা ভিজে ওঠে শাহবাজের। প্রিয়াঞ্জনার ভীষণ খারাপ লাগে। শক্তপোক্ত মানুষটা আজ কি অসহায়। যে মানুষটা কত শত মানুষকে সাহায্য করত, আজ তার পক্ষে কেউ নেই, সে একা। প্রিয়াঞ্জনা আবার আঁকড়ে ধরে শাহবাজকে। শান্ত কণ্ঠে বলে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দিবেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন শাহ। হয়তো হয়তো আবার তাদের দুনিয়াটা রঙিন হয়ে উঠবে। 3তলা বাড়িটা প্রিয়াঞ্জনার বাবার বাড়ি। নিচে 2তলা ভাড়া দেওয়া, 3তলায় তারা থাকে। প্রিয়াঞ্জনার বাবা মা, বড় ভাই প্রীতম, ভাবি সুমনা, ছোট যমজ 2 বোন প্রাপ্তি, প্রীতি। শাহবাজকে নিজের ঘরে নিয়ে আসে প্রিয়াঞ্জনা। বাবা প্রবীর আহমেদ এককালে বিদেশ থাকতেন। জীবনের বেশ কয়েকটি বছর তিনি বিদেশেই ছিলেন। মায়ের কাছে বড় হয়ে উঠেছে প্রীতম আর প্রিয়াঞ্জনা। বাবার আদর পেয়েছে তবে কম। প্রাপ্তি, প্রীতি আবার বাবার আদর পেয়েছে, এখনো পাচ্ছে। জোহরা বহু কষ্টে এই 3তলা বাড়ি দাঁড় করিয়েছেন। স্বামী তো সেই টাকা দিয়েই কার্য শেষ। ইট, সিমেন্ট, বালু সবকিছু এসেছে জোহরা বেগমের দ্বারা। তারপর প্রবীর আহমেদ একদিন হার্ট অ্যাটাক করলেন বিদেশে। নিজের একটি দোকান ছিল সেখানে। বউ বলল, অনেক তো হয়েছে, এবার দেশে চলে এসো। সব বিক্রি করে দেশে চলে এলেন প্রবীর। স্থানীয় বাজারে বড় বড় 2টো মুদি দোকান দিলেন। বেশ চলছিল তাদের জীবন। তবে অতি যত্নে গড়ে তোলা ছেলে মেয়ে যে তাদের কষ্ট দিল। জোহরা বেগম বেশ শাসনের মাঝে ছেলে মেয়েকে বড় করে তুলেছিলেন। স্বপ্নও ছিল অনেক। সেই স্বপ্নগুলো অবশ্য এখন মাটি চাপা দিয়েছেন তিনি। একবার যে আশা ভেঙে যায়, দ্বিতীয়বার সে আশায় বুক পাততে চায় না কেউই। কষ্টটা যে দ্বিতীয়বার সহ্য করা যায় না। দুপুর গড়িয়ে বিকেল ছুঁইছে। গত 3 দিন যাবৎ শাহবাজ এই সময়টা আসছে। প্রিয়াঞ্জনা বুঝতে পারে ক্ষুধার কারণে ছুটে আসে তার শাহ। মানুষটা একদম ক্ষুধা সহ্য করতে পারে না। ভবঘুরে হয়ে লুকিয়ে লুকিয়ে থাকছে। হাতে হয়তো তেমন টাকাও নেই। প্রখর আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তিটাও একমুঠো ভাতের আশায় ছুটে আসে। কষ্টে বুক ফেটে যায় প্রিয়াঞ্জনার। 5 তারকা রেস্টুরেন্টে খাওয়া মানুষটার আজ একই হাল। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। শাহবাজের বলতে ইচ্ছে করে, না থাক প্রিয়াঞ্জনা, আমি তোমার সাথে গল্প করে চলে যাব। তবে প্রচণ্ড ক্ষুধার তাড়নায় তা বলতে পারে না। ছুটে যায় ওয়াশরুমে। কাজের খালা আসেননি। আজ দুপুরে গরুর গোস্ত ভুনা, পাট শাক দিয়ে ডাল, রুই মাছ রান্না হয়েছে। প্রিয়াঞ্জনার ভালো লাগছে। আজ তার শাহকে ভালো খাওয়াতে পারবে। যদিও কিছুক্ষণ আগের ঘটনার কারণে তার মাঝে খানিক ভীতি ছিল, মা যদি খারাপ ব্যবহার করেন। জোহরা ঘরে ঘুমাচ্ছেন, প্রবীর দোকানে, প্রাপ্তি, প্রীতি স্কুলে, আর প্রীতম কলেজে। সে কলেজে শিক্ষকতা করে। ডাইনিং টেবিলে কোনো খাবার নেই। রান্নাঘরে ছুটে যায় প্রিয়াঞ্জনা। কোনো পাতিলে খাবার নেই। উদ্ভ্রান্ত হয়ে যায় সে। ডিপ ফ্রিজ সহ 2 ফ্রিজে তালা দেওয়া। রান্নাঘরের সেলফগুলোতেও তালা দেওয়া। নিশ্চয়ই মা করেছেন এটি। প্রিয়াঞ্জনা তড়িঘড়ি করে ছুটে যায় সুমনা ভাবির ঘরে। সুমনা শুয়েছিল। প্রিয়াঞ্জনা সুমনার পা আঁকড়ে ধরে বেজা গলায় বলে, মায়ের কাছ থেকে চাবি এনে দাও ভাবি, মানুষটা না খেয়ে আছেন, আমি কেমন করে তা সইব ভাবি, একটু দয়া করো। সুমনা চেয়ে থাকে অসহায় এক অর্ধাঙ্গীর দিকে, যে নিজের স্বামীর জন্য অপর মানুষের পা আঁকড়ে ধরতেও দ্বিধা করছে না। আদৌ কি এতটাই ভালোবাসা প্রিয়াঞ্জনার আজীবন থাকবে তার শায়ের জন্য, নাকি ভাঙনের সুর বাজবে? জেদ জিনিসটা বড়ই অদ্ভুত। কারো কারো ক্ষতি করে, কারো কারো উপকার করে। অনেকের মাঝে জেদ কিংবা ইগো থাকে মাত্রাতিরিক্ত। জোহরা বেগম তেমনই একজন। এক কথার মানুষ। তিনি একবার যা বলেন তাই করেন। নিজের মন মতো মর্জি মতো চলেন।
অনেকটাই নিজের বাবার স্বভাব পেয়েছেন। কখনো নিজের মাকে কথার খেলাপ করতে কিংবা একবার যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিপরীতে কিছু করতে দেখেনি প্রিয়াঞ্জনা। তার চাচিরা আড়ালে তার মাকে বলতো পাথর হৃদয়ের মানুষ। দুটি ঘটনা স্পষ্ট মনে আছে প্রিয়াঞ্জনার। তখন সে ক্লাস 5-এ পড়ে। ছোট থেকেই পুতুলের মতো দেখতেও, গোলাপি দুটো গাল, বড় বড় চুল, শারীরিক গঠন, উচ্চতা অন্যদের তুলনায় ভালো। মা সবসময় দুটো বেনি করে দিতেন। যে প্রাইমারি স্কুলে সে পড়তো সেখানকারই শিক্ষিকা ছিলেন জোহরা। অসম্ভব সুন্দরী হয় ছোট থেকেই রাস্তাঘাটে ছেলেরা বিরক্ত করত প্রিয়াঞ্জনাকে। বাবা তখন বিদেশ, ভাই ঢাকায় পড়াশোনা করে। মা মেয়ে থাকতো একসাথে দাদা বাড়িতে। কখনো সেই বখাটেদের বিরুদ্ধে কিছু বলেনি প্রিয়াঞ্জনা। মাকেও বিষয়টা বুঝতে দেয়নি। প্রিয়াঞ্জনার চাচি বিষয়টা জানতেন। উনি দেখেছিলেন বিষয়টা স্বচক্ষে। কি নিয়ে একবার কথা কাটাকাটি হলো জোহরা বেগমের সাথে। ঝগড়ার মাঝেই তিনি প্রিয়াঞ্জনার কথা তুললেন। সুন্দরী মেয়ে নিয়ে ব্যবসা করেন জোহরা, মা মেয়ে খারাপ, আরও কত কথা। জোহরা উঠোনে টেনে হিস্টে নিয়ে যান প্রিয়াঞ্জনাকে। কোমর সমান চুলগুলো গজগজ করে কেটে দেন কেচি দিয়ে। ন্যাড়া করে দেন প্রিয়াঞ্জনাকে। ওর অপরাধ, কেন অন্যের মুখে বখাটেদের কথা শুনতে হলো তাকে? কেন সে বলেনি? অনেকে থামাতে আসতে চেয়েছিল, তবে জোহরা বেগমের রাগী চেহারায় যথেষ্ট ছিল। কেউ সাহস করে থামায়নি। প্রিয়াঞ্জনা এই ন্যাড়া মাথায় স্কুলে যেত। মাথায় হিজাব দেওয়া নিষেধ ছিল কয়েকদিনের জন্য। জোহরা বেগমের কথা হলো, এখন মানুষ দেখুক আমি আমার সুন্দরী মেয়ে নিয়ে ব্যবসা করছি কিনা। আরেকবার প্রিয়াঞ্জনা কত করে বলল সবাই পিকনিকে যাচ্ছে হাই স্কুল থেকে, তাকেও যেন যেতে দেন জোহরা। কিন্তু জোহরা যেতে দেননি। কারণ পরীক্ষায় সেবার তৃতীয় হয়েছিল প্রিয়াঞ্জনা। 3 দিন না খেয়েছিল। তাও জোহরার সিদ্ধান্ত বদলাতে পারেনি। পিকনিকে যেতে দিবেন না বলেছেন, মানে এখানেই কথা শেষ। এরপর তুমি মরে যাও, তাও সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সুমনার ঘরে বসে এসব ভাবছিল প্রিয়াঞ্জনা। সুমনা চাবি আনতে গিয়েছে। বাইরে বৃষ্টি কমেছে কিছুটা, তবে আকাশ হয়ে আছে আধার কালো। শীত শীত আবহাওয়া বিরাজমান। রাতে বোধহয় বেশ বৃষ্টি হবে। সুমনা চাবি এনে দেয় প্রিয়াঞ্জনার হাতে। প্রিয়াঞ্জনার চোখে কৃতজ্ঞতা। সুমনা শান্ত কণ্ঠে বলে, মা বলেছেন ভাত আর ডিম ভাজি করে দিতে। কেন ভাবি, 3 পদ তরকারি ছেড়ে আমি কেন ডিম ভাজি করে দিব? সুমনা দীর্ঘশ্বাস ফেলে। অনার্স পাস করেছ প্রিয়া, একটু ম্যাচিওর হও। মা যে শাহবাজ ভাইয়ার আনাগোনা পছন্দ করে না এটা আমরা সবাই জানি। তাছাড়া তোমার বাবা ভাইও কিন্তু ওনাকে এখন ভালো চোখে দেখে না। মানিব্যাগটা যখন ভারী ছিল তখন সবাই ভালো চোখেই দেখত। এখন মানিব্যাগ ফাঁকা তো, তাই আর ভালো চোখে দেখে না। পুরুষের সম্মান অনেকটা মানিব্যাগে আটকা প্রিয়া। এই কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই নিষ্ঠুর বাস্তবতা। আর বিয়েটা কিন্তু হয়েছিল মায়ের ইচ্ছের বিরুদ্ধে। তিনি হয়তো মুখে মেনে নিয়েছেন, মন থেকে এখনো মানতে পারেননি। তুমি তাদের মেয়ে, থাকতে এসেছো থাকতে পারো, তবে শাহবাজ ভাই। সুমনা থামে। একজন স্ত্রীর কাছে স্বামীর মন্দ দিকটা তুলে ধরতে মন সায় দেয় না তার। প্রিয়াঞ্জনা নিঃশব্দে রান্নাঘরে চলে আসে। তার শাহকে তো সে চেনে। এত কর্মঠ নিষ্ঠাবান মানুষটা কখনো কারো প্রতি অন্যায় করবে বলে মনে হয় না তার। ডিম ভাজতে ভাজতে চোখ দিয়ে না চাইতো অশ্রু গড়ায় অসহায় এক অর্ধাঙ্গীর। মা এক তুচ্ছ ঘটনার কারণে শাহবাজকে মন থেকে মেনে নেননি। সেই ঘটনার পিছনে শাহবাজের কোনো দোষ নেই। এক প্রকার মায়ের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে প্রিয়াঞ্জনা। মাঝখানে অবশ্য সবাই তাদের মেনে নিয়েছিল। শাহবাজ যখন 2 হাত ভরে আনতো, বাজারে সেরা মিষ্টিটা, সেরা ফলটা যখন আনতো, তখন সবাই ভালো ব্যবহারই করত। আর আজ শাহবাজ শুয়ে আছে প্রিয়াঞ্জনার খাটে। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো চিন্তা। নিজের 2 চাচা এবং চাচাতো 3 ভাইকে অনেক বিশ্বাস করত শাহবাজ। বাবা মায়ের আদর কখনো তেমনভাবে পায়নি সে। তার বয়স যখন 7, তখন বাবা মা আলাদা হয়ে যায়। তার বাবা ছিলেন শেখের চরের প্রসিদ্ধ এক কাপড় ব্যবসায়ী। তখন ব্যবসায় মন্দা চলছিল।
ভালোবেসে বিয়ে করলেও স্বামীর দুঃসময়ে পাশে থাকেননি শাহবাজের মা। তার বাবারই এক বন্ধুর সাথে পালিয়ে যান। বাবা সাময়িক কষ্ট পেয়েছিলেন, তবে নতুন বিয়ে, সংসার, আবার ব্যবসায় ভালো পরিস্থিতিতে তিনি প্রথম স্ত্রীকে প্রায় ভুলেই যান। বাবাও ভালো ছিলেন নিজের সংসার নিয়ে, আর মাও ভালো ছিলেন। মাঝখানে জীবন থেমে যায় এক শিশুর। দুরন্ত ছেলেটা চুপচাপ হয়ে যায়। সৎমা তেমন হেয়ও করতেন না, আবার তেমন আদরও করতেন না। নিজের ছেলেকে নিয়েই থাকতেন। বাবা শাহাদাত চৌধুরী ছিলেন ব্যস্ত মানুষ। ছেলেকে দেখার সময় কোথায় তার? একা একা নিভৃতে কখন যেন বড় হয়ে যায় শাহবাজ। হাই স্কুল শেষ করে বাড়ি থেকে দূরে সরিয়ে নেয় নিজেকে। ঢাকা নটরডেম কলেজে চান্স পায়। নিজেকে দূরে সরিয়ে নেওয়ার কারণও ছিল অবশ্য, কারণ বাবা বিবাহিত এক নারীকে ঘরে তুলেছিলেন। স্ত্রী থাকার পরও এরকম কাজ সত্যি মানা যায় না। নিজের চোখের সামনে দুই সৎ মায়ের ঝগড়া বিবাদ বেশ লজ্জায় ফেলতো তাকে। অনেকটা বাধ্য হয়ে নিজেকে দূরে সরিয়ে নেয় শাহবাজ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়ার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলা। ভেবেছিল একটা চাকরি করে জীবন পার করে দিবে, কখনো আর ফিরে যাবে না সে বাসায়। শাহাদাত চরিত্রের দিক দিয়ে খারাপ হলেও নিজের সন্তানদের ঠিকই ভালোবাসতেন, বিশেষ করে শাহবাজকে। তাই তো শাহবাজের নামে বাবুরহাটে একটি দোকান সহ বেশ কিছু সম্পত্তি লিখে দিয়ে গিয়েছেন। মৃত্যুর আগে কসম দিয়েছিলেন শাহবাজ যেন ব্যবসা আঁকড়ে থাকে। বাবার কথা ফেলে দেয়নি শাহবাজ। একটি দোকান থেকে দুটো দোকান, একটি কাপড়ের ফ্যাক্টরি করেছিল নিজ প্রচেষ্টা ও শ্রম দিয়ে। তবে আপনজনদের বিশ্বাসঘাতকতার কারণে আজ পথের কাঙাল সে। নিজের বউকে পর্যন্ত রাখতে হচ্ছে বাবার বাসায়। বিপদে মানুষ বেশ ভালো করে চিনছে শাহবাজ। শুনছেন? উঠুন। শাহবাজ ঘুমায়নি। হাত কপালের ওপর রেখে চোখ বুজে শুয়েছিল। ভাবছিল নিজের 32 বছর জীবনে ঘটে যাওয়া খণ্ড খণ্ড ঘটনাগুলো। এই যে শাহ, উঠুন না। শাহবাজ চোখ মেলে চায়। প্রায় 4 বছরের সংসার তাদের। বেশ সুখেই তো ছিল তারা। এই পুতুলের মতো মেয়েটা সারাদিন ফ্ল্যাটে ঘুরঘুর করত। এখন ভাগ্য তাদের আলাদা করে দিচ্ছে। আর কে আছেই বা শাহবাজের? এই ফুলের মতন বউটাও যদি চলে যায়, শাহবাজ তো একেবারে মরে যাবে। শাহবাজকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে প্রিয়াঞ্জনা আবার প্রশ্ন করে, কি হলো শাহ, চোখ লাল কেন আপনার? জ্বর আসবে মনে হয়। শাহবাজ অন্যদিকে চায়। অর্ধাঙ্গীর সামনে কান্না করে তাকে কষ্ট দিতে চাচ্ছে না সে, তাহলে মেয়েটা ভেঙে পড়বে। ভাত, ডিম ভাজি আর শুকনো মরিচ ভাজা এনেছি, খেয়ে নিন। প্রিয়াঞ্জনার হাতে ভাতের প্লেট। ভাতের কথা শুনে ক্ষুধাটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। হাত ধুয়ে ভাত খেতে বসে শাহ। বেশ খিদে পেয়েছে তার। সকালে শুধু 1 কাপ রং চা পান করেছিল। সারাদিন ঘুরে বেরিয়েছে যাযাবরের মতো। জমি বিক্রির চেষ্টা করছে, দেখা যাক কি হয়। গাপুস গুপুস করে খাচ্ছে শাহবাজ। প্রিয়াঞ্জনা এক নজরে চেয়ে আছে তার পুরুষের পানে। উজ্জ্বল শ্যামবর্ণ, সুঠাম দেহ, মানানসই উচ্চতা, খাড়া নাক। একজন আদর্শ পুরুষ যেমন হয়, তার শাহ ঠিক তেমনই। খাওয়া থামায় শাহবাজ। 1 লোকমা ভাত মুখের সামনে ধরে প্রিয়াঞ্জনার। প্রিয়াঞ্জনা খেয়ে নেয়। দুপুরে মায়ের সাথে রাগ করে খায়নি। মানুষটা ঠিক বুঝতে পেরেছে হয়তো সে যে খায়নি। এমন সময় তার ঘরের দরজায় ঠকঠক আওয়াজ হয়। দরজা আটকে এসেছিল প্রিয়াঞ্জনা। অজানা আশঙ্কায় ভিতর কেঁপে ওঠে তার। দরজা খুলে প্রিয়াঞ্জনা দেখে সুমনা ভাবি দাঁড়িয়ে। আকাশে তখন আকস্মিক একটা বজ্রপাত হয়। চমকে ওঠে প্রিয়াঞ্জনা। শাহবাজ ভাইকে বাবা ডাকছেন। উনি তো খাচ্ছেন ভাবি। খাওয়া শেষ হলে ভাইয়াকে নিয়ে ড্রয়িং রুমে আসো, তোমার বাবা ভাই কথা বলবেন। সুমনা চলে যায়। প্রিয়াঞ্জনা পিছন ফিরে চায়। শাহবাজের খাওয়া শেষ। হাত ধুয়ে এসে বলে, চলো। কি বলবে বাবা ভাইয়া? প্রিয়াঞ্জনার মন কু ডাকছে। বের হওয়ার আগে নিজের শাহকে থামায় প্রিয়াঞ্জনা। শাহবাজের ডান হাত নিজের মাথায় রেখে বলে, আপনি কসম করুন শাহ, কখনো আমাকে ছেড়ে যাবেন না। চোখে চোখ রাখে শাহবাজ। দৃঢ় কণ্ঠে বলে, কখনো না প্রিয়াঞ্জনা। যত ঝড় তুফান আসুক না কেন, তোমার শাহ কখনো তোমাকে ছেড়ে যাবে না। তুমি কেবল বিশ্বাস রেখো আমার ওপর। প্রিয়াঞ্জনা কিছু বলার আগে সুমনা ভাবি আবার ডাক দিলেন,
অর্ধাঙ্গী আর বলতে পারল না। সে তার শাহকে অনেক অনেক ভরসা করে। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন প্রবীর, প্রীতমও পাশে বসা। জোহরা নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। শাহবাজকে বসতে বললেন প্রবীর। শাহবাজ সোফায় বসে। প্রিয়াঞ্জনা দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশটায়। প্রিয়া, জি বাবা। ঘরে যাও। কেন বাবা? আমিও শুনতে চাই আপনাদের কথা। বেয়াদব হইতেছ দিন দিন। বিয়ে করছো নিজের পছন্দে, সংসার করছো নিজের মতো, তাই বইলা কি আদব কায়দা সব ভুলে গেছো? আমরা যে আদব কায়দা শিখাই দিছিলাম, তোমার স্বামী মনে হয় তা ধইরা রাখতে পারে নাই। বাবা, আপনি এভাবে কথা বলছেন কেন? নিজের স্বামীর ভালো মন্দ দেখার অধিকার কি আমার নাই? বোমা, এই ফাজিলরে ঘরে নিয়ে যাও তো মা। আমার হাতে চর খাইব মাইয়াটায়। শাহবাজ হতভম্ব হয়ে বসে আছে। সুমনা এগিয়ে আসে প্রিয়াঞ্জনার কাছে। ঘরে চলো প্রিয়া। না ভাবি, আমিও শুনতে চাই বাবা কি বলবেন শাহকে। প্রিয়া। প্রীতম ধমকে ওঠে। সুমনা বারবার আকুতি করে বলে, ঘরে চলো প্রিয়া। না ভাবি। তখনই জোহরা ছুটে আসেন। চুলের মুঠিতে ধরে আরেকটা চর বসিয়ে দেন প্রিয়াঞ্জনার গালে। শাহবাজ দাঁড়িয়ে যায়। যেই মেয়েকে ছোট বাচ্চার মতো আগলে রেখেছিল সে, যার সামান্য হাত কাটলেও ছুটে যেত হসপিটালে, তার গায়ে আঘাত যেন তার কলিজায় লাগে। হাত মুঠো হয়ে আসে তার। প্রিয়াঞ্জনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে। জোহরা বেগমের মুখে যা আসছে তাই তিনি বলে চলেছেন। অনেক হয়েছে মা, আপনি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে পারেন না। শাহবাজের কণ্ঠে তেজ প্রখর। জোহরা আরো খেপে যান। সুমনা এক প্রকার টেনেই প্রিয়াঞ্জনাকে ঘরে নিয়ে যায়। এমন সময় প্রাপ্তি স্কুল থেকে ফিরে আসে। তাদের ঘরে যেতে বলে প্রীতম। জোহরা উচ্চকণ্ঠে বলে চলেছেন, তোমার মুখে আমাকে খবরদার মা ডাকবা না। একটা দুশ্চরিত্র, লম্পটের সন্তান, আর কেমনই হইব। অন্যের স্ত্রী ভাগায় নিয়ে বিয়া করছে তোমার বাপ। আমাকে তুমি স্ত্রী দেখাতে আসছো? আমার মেয়েরে আমি তোমার ঘরে আর দিব না। প্রীতমকে ইশারা করেন প্রবীর। জোহরার হাই ব্লাড প্রেশার, বেশি চিৎকার চেঁচামেচি করলে শরীর খারাপ করবে। প্রীতম মাকে বলে, আম্মা আপনি শান্ত হন, ঘরে যান, আমরা কথা বলতেছি তো। এই এক মাইয়া মাইয়া কইরা আমার জীবন গেল। কাল নাগিনী জন্ম দিছি আমি। মায়ের দুঃখ বুঝলো না। এক লম্পটের ঘরের বাটপাড়ের নেশায় পড়ছে। বাপ মা চিনল না। জোহরাকে ঘরে দিয়ে আসে প্রীতম। সেই সাথে দরজাও বাইরে থেকে আটকে দেয়। শাহবাজের আত্মসম্মানে আঘাত লাগে প্রখর। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে, সে বুঝতে পারে তার সাথে অন্যায় হচ্ছে, তার প্রিয়জনদের সাথে অন্যায় হচ্ছে, তবে তার করার কিছুই থাকে না। আঘাতে আঘাতে ভিতরটা জর্জরিত হয়ে গেল। মানুষকে ভান করতে হয় নির্জীব জড় বস্তুর মতো। শাহবাজের সেই কঠিন সময়টাই চলছে। সে বরাবরই শান্ত মাথার মানুষ। কঠিন থেকে কঠিন পরিস্থিতিও সে শান্তভাবে সামলেছে। আজ সব অগোছালো লাগছে। প্রিয় মানুষটির গায়ে আঘাত হতে দেখে রাগে ভিতরটা ফুঁসে উঠছে বারবার। উপর দিয়ে সে শান্ত, হতভম্ব। সে জানে প্রতিক্রিয়া করে কোনো লাভ কি। পরিস্থিতি তার অনুকূলে নেই। এলাকার দুজন মুরব্বী এসে পড়েন এর মাঝে। শাহবাজ চুপচাপ মাথা নিচু করে সোফায় বসে। প্রবীর জিজ্ঞাসা করেন, তুমি নাকি কোটি কোটি টাকা আত্মসাৎ করছো? শাহবাজ মাথা তুলে চায় শ্বশুরের পানে। এই শ্বশুরের বাইপাস সার্জারির সময় লাখেরও উপরে টাকা খরচ করেছে সে। শান্ত কণ্ঠে উত্তর করে শাহবাজ, যদি কোটি কোটি টাকা আত্মসাৎই করতাম, তাহলে কি আমার বউয়ের গহনা, ঢাকার ফ্ল্যাট, সব জমি জমা বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করতাম? প্রীতম বলে, এত শত বুঝি না। আপনার বাবুরহাটের 2 দোকান, ফ্যাক্টরি সব নাকি ব্যাংকে জমা দিয়ে কোটি কোটি টাকা লোন নিছেন। আবার শুনলাম মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়ে শেয়ার বাজারে দিছেন। এখন লস খাওয়ায় আপনার চাচারা ভারত ভাগছে, আপনিও নাকি ভাগবেন? তুমি কিছুটা ভুল শুনছো। টাকা আমি নেই, নিয়েছে আমার চাচারা। আমি এসবের কিছুই জানি না। ধরা পড়লে সবাই এসবই বলে। মুখ সামলে কথা বলো প্রীতম। তোমার বিপদে কিন্তু আমাকে পাশে পেয়েছিলে। খোটা দিচ্ছেন? ধরে নাও তাই। আমানুল্লাহ সাহেব নামের এক মুরব্বী গম্ভীর কণ্ঠে বলেন, তুমি কি করছো না করছো এইটা আমাকে দেহার ব্যাপার না। আমাগো মাইয়ারা আর এসবে জড়াইতে চাই না। সোজা কথা, আমাগো মাইয়ারে তালাক দিয়ে দাও। তোমার মতো চোর বাটপারের কাছে তো আর
মাইয়া রাখবার পারুম না। প্রবীরও তাল দিয়ে বলেন, আমারও একই মত। এবার যেন শাহবাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফাইজলামি পেয়েছেরা, এত সহজ সবকিছু। আপনার কথায় তো আমি আমার বউকে ছাড়বো না চাচা। বোরহান নামের আরেক মুরব্বী প্রবীরকে বলেন, আপনার মেয়ের জামাই তো আস্ত বেতমিস। প্রীতম অনেকটা হুমকি মাখা গলায় বলে, আমার বোনকে ডিভোর্স দিয়ে দেন। আপনার জীবনের কোনো ঠিক ঠিকানা নাই। আমরা চাই না আপনার এমন জীবনে আমাদের মেয়ে থাকুক। শাহবাজ কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। জীবনে সে অকৃতজ্ঞ দেখেছে, তবে এদের মতো কৃতজ্ঞ দেখেনি। বাইরে তখন বেশ ঝড় শুরু হয়েছে, বাতাস বইছে প্রচণ্ড। এদিকে প্রিয়াঞ্জনাকে এক প্রকার ঘরে আটকে রেখেছে সুমনা। ভাবি, আপনি এমন নিষ্ঠুর কি করে হলেন? ক্রন্দনরত অবস্থায় বলে প্রিয়াঞ্জনা। বাইরে কি কথা হচ্ছে সে জানে না। মানুষটা কি আবার রাগ করে এই ঝড়ের মাঝে বাইরে বেরিয়ে পড়েছে কিনা? প্রিয়াঞ্জনা নিজের ইন্টারের পড়াশোনা শেষ করেছে ঢাকা হলিক্রস কলেজ থেকে। মা শর্ত দিয়েছিলেন, যদি ঢাকা মেডিকেলে চান্স না পায় তাহলে বিয়ে দিয়ে দিবে তার। অনেক পরিশ্রম করেও কোথাও চান্স পায়নি প্রিয়াঞ্জনা। জোহরা এক কথার মানুষ। তিনি প্রিয়াঞ্জনাকে বাসায় নিয়ে আসলেন। শুরু হলো পাত্র খোঁজা। তখন শাহবাজের সাথে তার 2.5 বছরের প্রেমের সম্পর্ক। ভয়ে ভয়ে ভাইয়াকে বলেছিল, সবাই অবশ্য মেনে নিয়েছিল। প্রতিষ্ঠিত ছেলে, পড়াশোনা ভালো জায়গা থেকে করেছে, কোনো বাধাই ছিল না। তবে বিপত্তি ঘটল এক জায়গায়। শাহবাজের খোঁজখবর নিতে গিয়ে জানা গেল তার বাবা 3 বিয়ে করেছেন। তাও শাহবাজের তৃতীয় সৎমা ছিলেন জোহরা বেগমের বড় ভাইয়ের বউ। বউ পালিয়ে যাওয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জোহরার ভাই। এরপর জোহরা বেঁকে বসলেন, এই ছেলের সাথে কোনো ক্রমেই মেয়ের বিয়ে দিবেন না। জোহরার কথার উপর প্রবীর কিংবা প্রীতম কেউই কথা বলে না। হলো তাই, বিয়ে ভেঙে দিলেন তারা। প্রিয়াঞ্জনা চেয়েছিল বাসা থেকে পালিয়ে যেতে, তবে শাহবাজ কখনো চোরের মতো ভালোবাসার মানুষকে পেতে চায়নি। প্রিয়াঞ্জনার কান্না, অভুক্ত থাকা, কোনো কিছুই জোহরাকে টলাতে পারেনি। শেষে আত্মহত্যার পথ বেছে নেয় প্রিয়াঞ্জনা। গলায় প্রায় দড়ি বেঁধে ফেলেছিল। তখনই সুমনা বুঝে ফেলে। দরজা ভেঙে উদ্ধার করা হয় তাকে। জোহরা সে রাতেই শাহবাজের সাথে প্রিয়াঞ্জনার বিয়ে দেন। বড়ই জটিল পরিস্থিতিতে আছে শাহবাজ আর প্রিয়াঞ্জনার সম্পর্ক। প্রিয়াঞ্জনা কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে। শাহবাজ অনেকটুকু পথ হেঁটে এসেছে। চায়ের দোকানের সামনে পেতে রাখা বেঞ্চিতে বসে সে। দোকান বন্ধ। সে কাকভেজা প্রায়। দুহাত বেঞ্চে রেখে মাথা নিচু করে বসে থাকে অনেকক্ষণ। অতঃপর মাথা তুলে অন্ধকার আকাশ পানে চায়। আমাকে এই শাস্তিটা দিবেন না আল্লাহ। আমি আমার প্রিয় মানুষটার কাছে পরপুরুষ হতে চাই না আল্লাহ। চিৎকার করে কাঁদে শাহবাজ। চোখের জলে বৃষ্টির জলে মিশে একাকার। মনে পড়ে সেই প্রথম দিনের কথা। সেদিনও তো এমনই ঝড় ছিল। ভোরবেলা আকাশের অবস্থা তেমন ভালো না। কেমন নিস্তব্ধতা চারপাশে। ঝড় শুরু হতে পারে যে কোনো সময়। নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস প্রায় ছেড়ে দিয়েছে। প্রিয়াঞ্জনাদের আগামীকাল থেকেই কলেজে ক্লাস শুরু হবে। বাসার পরিস্থিতি খুব বাজে। ভাইয়া বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে নিজের প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জোহরা 3 দিন হসপিটালে ভর্তি ছিলেন। প্রাপ্তি প্রীতি তো ছোট। এমত অবস্থায় বাবা আর তার সাথে ঢাকা যেতে পারেনি। ভোরে এসে বাসে উঠিয়ে দিয়ে গিয়েছেন। প্রিয়াঞ্জনা এখন যথেষ্ট বড় হয়েছে। তার বয়সী মেয়েরা তো বাচ্চার মা হয়ে গিয়েছে। আর প্রিয়াঞ্জনা নরসিংদী থেকে ঢাকা যেতে পারবে না। বাবার শেষ বলা কথাগুলো ছিল এমনই। হাতে 1000 টাকার 2টো নোটও গুজে দিয়ে গিয়েছেন। প্রিয়াঞ্জনার পাশের সিটটা খালি। প্রিয়াঞ্জনা জানালার পাশে উদাস হয়ে বসে আছে। বাবা যে রিকশায় বসেছিলেন সেটি চলে গিয়েছে সে কখন। টিপ টিপ বর্ষায় আনাগোনা শুরু হচ্ছে। বাসে মানুষ আছে বেশ, তবে প্রিয়াঞ্জনার পাশে কেউ নেই। বাস ছুটে চলছে। বর্ষার প্রকোপ বাড়া জানালা আটকে দেয় প্রিয়াঞ্জনা। 5 দোনা মোড়ে বাস থামে। 2 জন যাত্রী ওঠেন। বৃষ্টিতে প্রায় ভিজেই গিয়েছেন দুজনে। প্রিয়াঞ্জনা ততক্ষণে বই পড়ায় মন দিয়েছে। দূরযাত্রায় ঘুম আসে না তার, তাই সে গল্পের বই পড়ে। তখনই পাশে বসে একজন। ভিজেই গিয়েছেন প্রায়, তাই
তার ভেজা হাত প্রিয়াঞ্জনার হাতে লাগে। প্রিয়াঞ্জনা একটু দূরে সরে বসে। সরি, কিছু মনে করবেন না, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে, অনেকটা অপরাধী গলায় বলে ওঠে শাহবাজ। হুট করে বৃষ্টি শুরু হলো। সে ছাতাও আনেনি। ছাত্রী চাউনি থেকে বাসে উঠতে উঠতে পুরো কাকভেজা হয়ে গেল। প্রিয়াঞ্জনা বই থেকে চোখ তুলে চায় পাশের সিটে বসা যাত্রীর পানে। চমৎকার হেসে বলে, না না, সমস্যা হচ্ছে না। মেয়েটা বেশ মিষ্টি দেখতে, বয়সও অল্প মনে হয়। ভাবতে ভাবতে হাঁচি শুরু হয়ে যায় শাহবাজের। প্রিয়াঞ্জনা ব্যাগ খুলে টিস্যু বের করে দেয়। শাহবাজ নাক মুছতে মুছতে বলে, ধন্যবাদ। প্রিয়াঞ্জনা হালকা এসে বই পড়ায় মন দেয়। শাহবাজ কিছু সময় পর জিজ্ঞেস করে, আপনার বাসায় কি নরসিংদীতে? শাহবাজ কখনো অপরিচিত কাউকে অযাচিত প্রশ্ন করে না, তবে আজ কেন যেন মেয়েটার সাথে গল্প করতে ইচ্ছে করছে। মেয়েটা সুন্দর বলে নয়, মেয়েটার কণ্ঠ বেশ ঋণঋণে, কেবল শুনতে ইচ্ছে করে। শাহবাজ নিজে অবাক হয়, কারণ জীবনে এমন কখনো হয়নি। জি, আমার বাসা নরসিংদী। আগামীকাল থেকে কলেজ খোলা, তাই আজ ঢাকা যাচ্ছি। কোন কলেজে পড়েন আপনি? হলিক্রসে। বাহ, তাহলে তো বেশ ভালো স্টুডেন্ট। সায়েন্সে? হ্যাঁ। আপনার বাসা কি নরসিংদী? শেখের চর, ধনীদের শহর। হাঁ করে হেসে ওঠে শাহবাজ। মেয়েটা তো পাকনা বুড়ি। এই যে দেখুন তো, আপনারা আমাদের আপন মানুষ। আপনারাই যদি এসব বলেন তাহলে অন্য শহরের মানুষ কি বলবে? কথাটা অবশ্য আমার নয়, আমার মায়ের মুখে শুনেছি। প্রিয়াঞ্জনা বই বন্ধ করে ব্যাগ থেকে বাদাম বের করে। বাসা থেকে পলিথিনে করে বাদাম ভেজে এনেছে। আসলে প্রিয়াঞ্জনা সচরাচর কোনো পুরুষের সাথে কথা বলে না, তবে এই উজ্জ্বল শ্যামবর্ণের লোকটার চেহারায় কেমন যেন মায়া আছে। মা বলেছে, কখনো কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করবি না, ঘরের পুরুষ কেউ না। কিন্তু মায়ের কথা প্রিয়াঞ্জনার মানতে ইচ্ছে করছে না। এতদিন একটা খাঁচায় বন্দি পাখির মতো ছিল প্রিয়াঞ্জনার জীবন। আজ মনে হচ্ছে সে খাঁচা ছেড়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। অবাধ স্বাধীনতা। সন্তানদের ভালো চাইতে গিয়ে বাবা মা অনেক সময় তাদের খারাপ করে ফেলেন। পড়াশোনা, সীমাবদ্ধ জীবনে সে সকল পরিবারের শিশুরা অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ভিতর ভিতর ছটফট করে। আবার হুট করে স্বাধীন জীবন পেলে তারা হয়ে ওঠে উচ্ছৃঙ্খল। স্বাধীনতার স্বাদে মত্ত হয়ে তারা বেশ কিছু ভুল করে ফেলে। ভয়ে বাবা মাকে বলতে পারে না, হয়তো অপরাধী হয়ে ওঠে, নয়তো আত্মহত্যার পথ বেছে নেয়। তবে যেসব সন্তানেরা ছোট থেকে একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠেছে, যাদের বাবা মা বন্ধুর মতো, তারা ভুল পথে খুব কমই যায়। প্রিয়াঞ্জনার চোখে এখন স্বাধীনতার রঙিন চশমা। বাদাম খাবেন? খাওয়া যায়। টুকটাক অনেক গল্পই হয় দুজনের। হুট করে থেমে যায় সব। বাস অ্যাক্সিডেন্ট করেছে। প্রিয়াঞ্জনা জ্ঞান হারায়। শাহবাজ প্রিয়াঞ্জনাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। সেই তো শুরু। হঠাৎ করে একটা বজ্রপাতে ধ্যান ভাঙে শাহবাজের। বেঞ্চিতে বসে বসে নিজেদের প্রথম দেখার কথাগুলো মনে করছিল সে। জ্বর থেমে গিয়েছে। সে উঠে দাঁড়ায়। শহরে এক বন্ধুর বাসা আশ্রয় নিয়েছে, সেখানেই যাবে এখন। চাচারা যে এরকম একটা বিশ্বাসঘাতকতা করবে কসমিন কালেও ভাবেনি শাহবাজ। সব সম্পত্তি শাহবাজের নামেই ছিল। এসব কাগজপত্র দিয়ে চাচারা কখন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে শাহবাজ এখনো হিসাব মিলাতে পারে না। তার বাবা প্রায় বলতেন, ব্যবসায় খোদার পর কাউরে বিশ্বাস করেন যায় না। এই ব্যবসা হলো নিজেরই চরম শত্রু। কখনো আসমানে উঠায়, আবার কখনো একবারে মাটির মধ্যে আছাড় দিয়া ফেলায়। আশেপাশের মানুষগুলাই থাকে এক একটা ছদ্মবেশী ডাকাত। তখন না বুঝতে পারলে এখন শাহবাজ বাবার কথা হারে হারে টের পাচ্ছে। ব্যাংক না হয় দোকান আর ফ্যাক্টরি নিলামে তুলে নিজেদের টাকা উসুল করে নিবে, তবে এই যে লোকজনের কাছ থেকে তার কথা বলে টাকা নেওয়া হয়েছে, সেসব কোত্থেকে পরিশোধ করবে শাহবাজ? ইতিমধ্যে ঢাকার ফ্ল্যাট, জমি, জমানো টাকা, প্রিয়াঞ্জনার গহনা বিক্রি করে কিছু টাকা পরিশোধ করেছে সে। কোনো দোষ শাহবাজ করেনি, কিন্তু কেউ তো তার কথা বিশ্বাস করছে না। যেহেতু চাচারা পালিয়ে গিয়েছে, মানুষজন ভাবছে শাহবাজও পালিয়ে যাবে। টাকা পরিশোধ করা ছাড়া কোনো উপায় তো শাহবাজ পায়নি। প্রতিদিন ঢাকা ফ্ল্যাটে মানুষ আসতো, তারপর সন্ত্রাস নিয়ে আসা শুরু করলো। শাহবাজ তখন কেবল অবাকই হচ্ছিল। এক একজন বড় বড় ব্যবসায়ী। মামলায় শাহবাজ কখনোই ওদের সাথে পারবে না। প্রিয়াঞ্জনার জীবনও এখানে জড়িয়ে। নিজের একার জীবন নিয়ে শাহবাজের ভয় নেই।
তারা যে প্রিয়াঞ্জনার ক্ষতি করত, তাই আর একটা জমি বিক্রির আশায় ঘুরছে শাহবাজ। তারা এত এত মানুষ আর সে একলা। মামলা সে যদি করেও, তাহলেও তার অনুকূলে কিছু যাবে না। মানুষজন সোজা খুন করবে তাকে। তাদের কাছে কাগজ আছে, আর লোকেরা যেভাবে ক্ষেপে আছে, সে যদি মামলায় জড়াতে যায় তাহলে তারা প্রিয়াঞ্জনারও ক্ষতি করবে। দেশ ছেড়ে যদি পালিয়ে যেত তাহলে তো সবাই ভেবে নিত সেও চোর। আর মামলা মানে নিজ হাতে নিজেকে ও নিজের প্রিয় মানুষটাকে খুন করা। মূল কথা, দেশে থাকতে হলে তাকে টাকা ফেরত দিতেই হবে। জটিল, বড়ই জটিল শাহবাজের পরিস্থিতি। একুল ওকুল দুকুলই নেই। যে সকল প্রভাবশালীগণ একসময় বন্ধু ছিল তারা কেউই তার বিপদে এগিয়ে আসছে না। আজ শাহবাজ একা, একদম একা। প্রিয়াঞ্জনা নিজের বাবার বাসায় নিরাপদ থাকবে। শাহবাজের নিজের জীবনেরই নিরাপত্তা নেই। সে কোথায় নিয়ে রাখবে নিজের অর্ধাঙ্গীকে? শাহবাজের স্কুলকালের বন্ধু রিমন, দরিদ্র ঘরের ছেলে, নরসিংদী শহরে 2 রুমের ছোট বাসা নিয়ে ভাড়া থাকে। ইন্টারে উঠে আর পড়াশোনা করেনি। স্থানীয় এক দোকানে কারেন্ট মিস্ত্রির কাজ করে। প্রিয়াঞ্জনাকে বাবার বাড়ি রেখে শাহবাজ যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল, স্টেশনে বসেছিল অনেকক্ষণ, তখনই রিমনের সাথে দেখা। যেখানে আপন মানুষেরা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, সেখানে সেই স্কুলকালের এক বন্ধু আশ্রয় দেয় শাহবাজকে। এত বড় মনের মানুষও আজকাল আছে? 2 দিন যাবৎ প্রিয়াঞ্জনা আর শাহবাজের যোগাযোগ নেই। বিকেলের দিকে শাহবাজকে ফোন করে প্রিয়াঞ্জনা। শাহবাজ ফোন ধরতেই বলে, আমাকে আপনার কাছে নিয়ে চলুন শাহ, আমি এই মানসিক চাপ আর সহ্য করতে পারছি না। নিজের প্রিয় মানুষের ভেজা কণ্ঠ কারোই ভালো লাগে না। শাহবাজেরও ভালো লাগছে না। প্রিয়াঞ্জনার ক্রন্দন সুর বকে বিচ্ছে, ঠিক যেন খেজুরের কাটার মতো। ফোনের এপাশ ওপাশ দুটো প্রাণ, নীরবতা। কেবল এক পাশে ফুফানোর আওয়াজ, অপরজন নিশ্চুপ। বাইরে আজ রোদ উঠেছে, কড়া রোদ। টিনের চালটা চিকচিক করছে। গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে সেদিক পানে চেয়ে আছে শাহবাজ। প্রিয়াঞ্জনা, কি শাহ? আমাদের প্রথম দেখা হয়েছিল আজকের দিনে। আজ শ্রাবণের 4র্থ দিবস। তুমি পুরো একটা পাকা বুড়ির মতো কথা বলছিলে আমার সাথে প্রথম দিন, মনে পড়ে? ফোফানি থামে, কান্না থামে। প্রিয়াঞ্জনার স্মৃতিতে নাড়া দেয় প্রথম দিন। শাহবাজ জানে কি করে নিজের অর্ধাঙ্গীকে থামাতে হয়। গতকালকে জমি বিক্রির বায়না করে এসেছে, হাতে বেশ কিছু টাকা আছে। আচ্ছা, অর্ধাঙ্গীকে নিয়ে কি একটু ঘুরে বেড়ানো যায় 2 দিনের জন্য? এই সকল জাগতিক চিন্তা ভাবনা সবকিছু থেকে কিছুদিনের ছুটি কি নেওয়া যায় না? খুব বেশি স্বার্থপর সিদ্ধান্ত হয়ে যাবে কি? ঘুরতে যাবে প্রিয়াঞ্জনা? সত্যি শাহ? 3 সত্যি। বাবা মা আমাকে মানসিকভাবে অনেক চাপ দিচ্ছে শাহ। তারা চাচ্ছে আমি যেন ফুফাতো ভাই ফাহিমকে বিয়ে করি। এই অন্যায় আবদার তো আমি মরে গেলেও মানব না শাহ। মুখে আসা কথাটাও বলে না প্রিয়াঞ্জনা। তার শাহ দুশ্চিন্তা করবে। বাড়িতে কারফিউ জারি করেছে বাবা মা, ভাই। এক একজন এসে বুঝিয়ে যাচ্ছে, যে ছেলে বাটপার, যে ছেলের কোনো ভবিষ্যৎ নেই, যে ছেলের গলা পর্যন্ত ঋণ, তার সাথে কি সংসার হয়? প্রিয়াঞ্জনা জবাব দেয় না, কেবল চুপ করে থাকে। তারা কি আর বুঝবে? শাহ আর সে এক প্রাণ 2 দেহ। নিজের থেকে কি কখনো বিচ্ছিন্ন হওয়া যায়? এ সকল মানুষগুলো ঘর ভাঙতে পারে, ঘর গড়ার কারিগর তারা নয়। চুপ কেন প্রিয়াঞ্জনা? কবে যাচ্ছি শাহ? আগামীকাল রওনা দিব। তোমার বাবা মা দিবে তো? জানো, ওরা আমাকে বলে তোমাকে ছেড়ে দিতে। হা হা হা। নিজের থেকে নিজেকে কি কখনো আলাদা করা যায় প্রিয়াঞ্জনা? আপনি ডেকেছেন, আমি আসবো না শাহ? কখনো এমনটা হয়েছে? তাহলে তাই কথা রইল প্রিয়াঞ্জনা। অনেকদিন তোমাকে ভালোবাসা হয় না। একখানা উত্তপ্ত চুমু। শাহবাজের কথা শেষ হয়নি তখনই প্রিয়াঞ্জনা বলে ওঠে, কিসব বলছেন বেশরম লোক? নিজের বউকেই তো বলছি। কেমন একটা ব্যাপার না প্রিয়াঞ্জনা? নিজের বউকে নিয়ে পালিয়ে ঘুরতে যাচ্ছে। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। ধৈর্য ধরো। কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেয় প্রিয়াঞ্জনা। বারান্দার দেয়ালে মাথা এলিয়ে বসে। দৃষ্টি আকাশ পানে, স্বচ্ছ আকাশ। 2-1টি পাখি উড়ে বেড়াচ্ছে। স্বামীর ভালো অবস্থায় পাশে থাকা আর মন্দ অবস্থায় নিজের সুন্দর জীবনের জন্য আলাদা হয়ে যাওয়া মেয়েদের কি বলা উচিত?
আত্মকেন্দ্রিক, অর্থলোভী, স্বার্থপর। একজন ছেলে যখন আর্থিকভাবে সচ্ছল থাকে, তার পাশে থাকা যাবে, তার সংসার করা যাবে। আর অর্থ শূন্য হলেই তাকে ছেড়ে দিতে হবে? একজন অর্ধাঙ্গিনী বুঝি এমনই হয়? নিজের সবটা উজাড় করে ভালোবাসলে তাকে কি কখনো ছেড়ে আসা যায়? আপা, প্রিয়াঞ্জনার পাশে বসে প্রীতি। এই বাড়িতে কেবল দুজন মানুষই প্রিয়াঞ্জনাকে বোঝে, সুমনা আর প্রীতি। প্রিয়াঞ্জনা প্রীতির কাঁধে মাথা রাখে, প্রীতি মাথায় হাত বুলিয়ে দেয়। এবার সে আর প্রাপ্তি ক্লাস 9-এ উঠেছে। বড় বোনকে খুব ভালোবাসে প্রীতি। তোর মন খারাপ আপা? প্রিয়াঞ্জনা জবাব দেয় না। আপা, জানিস, বাবা পারভেজ কাকার সাথে কথা বলেছে ফোনে। আমি শুনেছি তোর আর ভাইয়ার ডিভোর্সের ব্যাপারে কথা বলছিল। পারভেজ হলেন প্রিয়াঞ্জনাদের পরিচিত এক উকিল। প্রিয়াঞ্জনা এসব নিয়ে এখন ভাবতে চায় না। আগে শাহের সঙ্গে ঘুরে আসুক, তারপর এগুলো মোকাবেলা করবে। কিন্তু বাবা মা তো জীবনেও যেতে দিবে না। কিছু সময় পর মুখ খুলে প্রিয়াঞ্জনা, প্রীতি, আমি তোর শাহবাজ ভাইয়ার সাথে 2 দিনের জন্য ঘুরতে যাব। তুই কি পাগল আপা? ভাইয়া আর বাবা জানতে পারলে কি হবে জানিস? একই বোধহয় ভাগ্য বলে। নিজের স্বামীর সাথে ঘুরতে যেত কত কিছু মোকাবেলা করে যেতে হবে। তোকে জানিয়ে রাখলাম, আমি আগামীকাল ভোরবেলা বের হব। ছোট একটা চিরকুট লিখে রেখে যাব খাটের ওপর। যখন সবাই আমাকে খোঁজাখুঁজি করে পাবে না, তখন তুই চিরকুটটা সবাইকে দেখাবি। এমন ভাব করবি যেন তুইও কিছু জানিস না। সুমনা ভাবিকে বলবি না? না, বলবো না। আর খবরদার, মায়ের চামচি প্রাপ্তির কানে যেন খবর না যায়, তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা আপা। জোহরা বিগত 2 দিন যাবতই প্রিয়াঞ্জনার সাথে কথা বলেন না। রাতে প্রিয়াঞ্জনা ডাইনিং টেবিলে খেতে যায়নি। সেদিনের পর থেকে সে আর ডাইনিং টেবিলে খাবার খায় না। ঘরে সুমনা ভাবি খাবার দিয়ে যান। আজ জোহরা খাবারের প্লেট নিয়ে এসেছেন। প্রিয়াঞ্জনা ছোট একটা ব্যাগ গোছাচ্ছিল। তড়িঘড়ি করে তা খাটের নিচে লুকালো। ডাইনিং টেবিলে যাও না কেন? এমনি। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে প্রিয়াঞ্জনা। জোহরা বেগম বসেন প্রিয়াঞ্জনার পাশে। ভাত মাখিয়ে লোকমা তুলে ধরেন মুখের সামনে। মায়ের কিঞ্চিত ভালোবাসা পেয়ে চোখ ভিজে ওঠে প্রিয়াঞ্জনার। মুখ বাড়িয়ে লোকমা মুখে পুরে নেয়। ভাত খাওয়াতে খাওয়াতে জোহরা বলেন, আমরা তোমার পরিবার প্রিয়া। কখনো কি তোমার খারাপ চেয়েছি? একটা বাটপার ছেলের সাথে জীবন কেন পার করবা? ও বাটপার না মা। এখনো ওই ছেলের গানই গাও। তোমার কি লজ্জা নাই? বাবা যদি এমন বিপদে পড়তো, তুমি বাবাকে ছেড়ে দিতে মা? ছি, কি নিকৃষ্ট তুমি প্রিয়া। ওই ছেলের তুলনা নিজের বাবার সাথে করছো। ওই নিকৃষ্ট ছেলেটাই বাবার বাইপাস সার্জারির সময় লাখ টাকার বেশি খরচ করেছে। ভাইয়া যখন শেয়ার বাজারে টাকা লাগিয়ে লস খেয়েছিল, তখন 4 লাখ টাকা দিয়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে আমার পরিবারের চাহিদা মিটিয়েছে। এতিম মানুষটা নিজের পরিবারের মতো তোমাদের ভাবতো। আর তোমরা? এগুলো করেছে নিজের বাবার পাপ ঢাকতে। এত কিছু বুঝি না প্রিয়া। তুমি ফাহিমকেই বিয়ে করবা, তারপর আমেরিকা চলে যাবা। আমরা তোমার ভালো চাই। প্রিয়াঞ্জনা মায়ের পানে চেয়ে হাসে। চোখে চশমা, পরনে হালকা গোলাপির মাঝে সোনালি সুতার কাজ করা 3 পিস। ফর্সা মুখ আর আদা পাকা চুলে খোপা করা মানুষটাকে বেশ ভালো করেই চিনে প্রিয়াঞ্জনা। এই মানুষটা জিত সম্পর্কেও ধারণা আছে তার। এই যে মিষ্টি করে কথা বলছেন, তার ভিতরে রয়েছে রাগী এক সত্তা, যে এখন নিজেকে দমন করে রেখেছে। জানেন, রাগ দেখালে হিতে বিপরীত হবে, তাই মিষ্টি ব্যবহার। এসবের পিছনে রয়েছে নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। শাহাদাত চৌধুরীর পাপের শাস্তি পাবে তার পুত্র শাহবাজ চৌধুরী। তুমি আমাকে কখনো বুঝলে না মা। শেষ লোকমা প্রিয়াঞ্জনার মুখে তুলে দিয়ে জোহরা বেগম বললেন, আমি তোমার ভালোটাই চাই প্রিয়া। ফাহিমের সাথে আমি তোমার বিয়ে দিয়েই ছাড়বো। দেখি আমাকে কে আটকায়। প্রিয়াঞ্জনাকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে যান জোহরা। আমিও দেখব মা, আমাকে আর শাহবাজকে তোমরা কি করে আলাদা করো। আমিও তোমারই সন্তান, জেদ আমারও আছে। মনে মনে আওড়ায় প্রিয়াঞ্জনা। কাক ডাকা ভোর, হালকা মেঘ জমেছে আকাশে। রাতে বৃষ্টি হওয়ায় মৃদু শীত পড়েছে। প্রিয়াঞ্জনা চুপচাপ বাসা থেকে বেরিয়ে পড়ে। এখন সোজা আরশিনগর যাবে। সেখানে শাহ অপেক্ষা করছে। রাস্তায় তেমন রিক্সা নেই।
মানুষজনও নেই। মেইন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা পায় প্রিয়াঞ্জনা। আরশিনগর মোড়ে দাঁড়িয়ে আছে শাহবাজ। সকল চিন্তা থেকে মুক্ত হয়ে এই দুদিন নিজের মতো বাঁচবে সে আর তার অর্ধাঙ্গী। নিজের জং ধরা মাথাকে সচল করতে হলে একটা ট্যুর প্রয়োজন। নিজের প্রিয় মানুষের হাতে হাত রেখে কিছুদিন ঘুরে আসলে জীবন যেন আবার ছন্দময় হয়ে ওঠে। অনেক সময় মনে হয়, না, এটা তো ট্যুরে যাওয়ার উপযুক্ত সময় নয়। এত ভয়াবহ পরিস্থিতিও কেউ ট্যুরে যায়, কিন্তু সত্যি বলতে ওই সময়টাই উপযুক্ত সময়। একটু আবহাওয়া পরিবর্তনই পারে জীবনকে নতুন করে সাজাতে। প্রিয়াঞ্জনা দূর হতে দেখে তার পুরুষ কালো শার্ট জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে। আজ যেন সে আত্মবিশ্বাসী বিজনেসম্যান শাহবাজ চৌধুরীর ঝলক দেখতে পাচ্ছে প্রিয়াঞ্জনা, যা গত বেশ কয়েক মাস প্রিয়াঞ্জনা তার সায়ের মাঝে দেখতে পায়নি। প্রিয়াঞ্জনার রিকশায় উঠে পড়ে শাহবাজ। প্রিয়াঞ্জনা আঁকড়ে ধরে শাহবাজের ডান ঊর্ধ্ববাহু, মাথা রাখে শাহবাজের কাঁধে। নিজেদের গাড়ি নিয়ে গতবার সিলেট গিয়েছিল, গাড়িটা নেই, বিক্রি করে দিতে হয়েছে। এখন এই দুই কপতির গন্তব্য নরসিংদী ভেলা নগর বাস স্টেশন। সেখান থেকে সোজা সিলেট শহর। বাস ছেড়ে দিয়েছে, জড়ো হাওয়া বইছে, আকাশ হয়ে আছে মিশকালো, বর্ষার তেজও বেশ। সপ্তম সারির সিটে বসে আছে দুই কপতি। সব পিছুটান ছেড়ে দুঃখ কষ্টকে একপাশে রেখে তারা দুদিনের জন্য পালিয়ে যাচ্ছে। শাহবাজের কাঁধে প্রিয়াঞ্জনার মাথা রাখা। কখন থেকে বৃষ্টির ছিটকে আসা জলে তার রমণীর হাতের কাজটা ভিজে যাচ্ছে। তার রমণী সেই যে বাইরে তাকিয়ে আছে, জানালা বন্ধও করতে দিচ্ছে না। শাহবাজ যতবার জানালা বন্ধ করতে গিয়েছে ততবার ডাকর আঁখি মেলে মোলায়েম সুরে বলেছে, খোলা থাকুক না শাহ। এবারে আর রমণীর কথাকে গুরুত্ব দেয়নি শাহবাজ, বন্ধ করে দিয়েছে জানালা। প্রিয়াঞ্জনা কিছু বলতে চেয়েছিল, তবে তার শায়ের চোখ রাঙানো দেখে কিছু বলেনি। শাহবাজ প্রিয়াঞ্জনার বাম হাত নিজের হাতে তুলে নেয়। প্রিয়াঞ্জনা, তুমি ভীষণ নরম মনের মানুষ, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবে? প্রিয়াঞ্জনা পূর্ণ দৃষ্টি মেলে দেয় শাহবাজের পানে। সিলেটে দুদিন থাকার পর আমি জানি না পরে কি করব। আমি আর ফিরে যেতে চাই না শাহ। আমিও চাই না প্রিয়াঞ্জনা। তুমি তো আমার জেদ জানো। তোমার পরিবার যা শুরু করেছে তা কি মনুষ্যত্বের মধ্যে পড়ে? আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি একজন এতিম মানুষ। তোমার বাবা মাকে নিজের ভেবেছিলাম, তারা আমার প্রাণ পাখিটাই ছিনিয়ে নিতে চাচ্ছে। আমার আত্মসম্মানে লাগে প্রিয়াঞ্জনা, ভীষণ আত্মসম্মানে লাগে। শত্রুগুলো যদি না থাকতো তাহলে আমি বস্তিতে ছোট ঘর ভাড়া করে হলো তোমাকে নিয়ে থাকতাম। আমার নিজেকে এতটা অসহায় লাগে। আজ আমার পাশে কেউ নেই। আজ বিজনেসম্যান শাহবাজ চৌধুরী ফতুর। আমি আছি তো শাহ, সবসময় থাকবো আপনার পাশে। প্রিয়াঞ্জনা শাহবাজকে জড়িয়ে ধরে। শাহবাজ অদর ছোঁয় অর্ধাঙ্গীর কপালে। চুপ থাকে দুজনে। বাসায় যদি ফিরে যেতে হয় তাহলে একটা কাজ ভুলেও করবে না। কি কাজ? কখনো না পড়ে কোনো কাগজে সাইন করবে না। আমি আমার চাচাদের বিশ্বাস করে ঠকেছি। আমার সরলতাকে নিজেদের হাতিয়ার বানিয়ে তারা খুব খারাপ একটা গেম খেলেছে আমার সাথে। আমি এতটা বোকা প্রিয়াঞ্জনা, তারা যা দিত তাতেই সাইন করে দিতাম। তুমি এই কাজ করবে না কিন্তু। কাগজ ডিভোর্সের হতে পারে, কাউকে বিশ্বাস করবে না প্রিয়াঞ্জনা। বাস কেবল ভৈরব নদীর রোড পার হয়েছে। আরও বেশ সময় লাগবে সিলেট পৌঁছাতে। বাস স্ট্যান্ডের কাছের এক হোটেল থেকে দুজনেই রুটি ভাজি খেয়েছে, কিছু খাবার কিনে নিয়েছে সাথে। প্রিয়াঞ্জনা দূর যাত্রা পথে টুকটাক এটা সেটা খেতে ভালোবাসে। 4 বছরের সংসার, শাহবাজ এতটুকু তো বোঝে। তবে শাহবাজের অর্ধাঙ্গীর খাবারের কোনো খেয়ালই নেই। তিনি নিশ্চিন্তে শাহবাজের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন। শাহবাজ মন ভরে দেখছে নিজের রমণীকে। কতটা নিশ্চিন্তে, ভরসায় শাহবাজকে আঁকড়ে ধরে আছে প্রিয়াঞ্জনা। আচ্ছা, এমন কোনো মিরাকেল কি হতে পারে না? আবার সবকিছু হয়ে উঠবে আগের মতন। শাহবাজ যখন প্রিয়াঞ্জনাকে বিয়ে করে তখন প্রিয়াঞ্জনা কেবল এইচএসসি পাশ করেছে। গোল্ডেন A+ পাওয়া মেয়েটার কোথাও চান্স হয়নি। তার উপর পরিবারের চাপ। সব মিলিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল প্রিয়াঞ্জনা। এই কথাটা শাহবাজ জানতো না।
প্রিয়াঞ্জনা জানায়নি। বিয়ের পর সুমনার কাছ থেকে জেনেছে শাহবাজ থাকতো বসুন্ধরায় নিজের কিনা ফ্ল্যাটে। প্রতিদিন ব্যবসার কাজে নরসিংদে আসা যাওয়া করত। প্রিয়াঞ্জনা বিয়ের পর বলেছিল আর পড়াশোনা করবে না, তবে শাহবাজ তা চায়নি। ও সর্বদাই চেয়েছে প্রিয়াঞ্জনা জীবনে অনেক ভালো করুক। অ্যাডমিশন পরীক্ষার সময় তো নিজেই ব্যস্ততা দেখাতো, যেন প্রিয়াঞ্জনা পড়াশোনায় মনোযোগী হতে পারে। বিয়ের পর শাহবাজ নিজ উদ্যোগে প্রিয়াঞ্জনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি করায়। তাও সায়েন্সের কোনো সাবজেক্টে পড়তে রাজি হয়নি মেয়েটা, ইংরেজি সাবজেক্টে ভর্তি হয়। ওর ইচ্ছেও সংসার করবে, অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। বাচ্চার কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে শাহবাজ। কম তো চেষ্টা করেনি দুজনে, তাও সৃষ্টিকর্তা সন্তানের মুখ দেখায়নি। এমনিতে দুজনেই সুস্থ, তাও কিছুতে কিছু হয়নি। একসময় প্রিয়াঞ্জনা বেশ ভেঙেও পড়েছিল। শাহবাজ কেবল চোখে চোখ রেখে বলেছিল, সৃষ্টিকর্তা আমাকে তোমায় দিয়েছে প্রিয়াঞ্জনা, আমার আর কাউকে চাই না, কেবল তুমিটাই আমার থেকো সারা জীবন। শাহবাজ এখন বোঝে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ সে যে পরিস্থিতিতে রয়েছে তাতে কষ্ট পাচ্ছে কেবল দুজন। তাও প্রিয়াঞ্জনাকে কেউ ক্ষীণ আঘাত করে কথা বলল কলিজায় লাগে শাহবাজের। তৃতীয় যে আসতো সেও তা এখন কষ্ট পেত। তন্দ্রায় বুঝে আসে শাহবাজের দুচোখ। সিটে হেলান দিয়ে নিজেও পাড়ি জমায় ঘুমের দেশে। অর্ধাঙ্গীকে বকে নিয়ে আজ যেন সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে তার। সকাল 10টায় জানাজানি হয়ে যায় প্রিয়াঞ্জনা বাড়িতে নেই। আগামীকাল সকালে ফাহিমদের আসার কথা। এমনিতেই দাওয়াত করেছিলেন জোহরা, যদিও মূল উদ্দেশ্য প্রিয়াঞ্জনার সাথে ফাহিমকে দেখা করানো। এখন কি করবেন? সোফায় বসে আছেন শান্ত হয়ে। প্রিয়াঞ্জনার ফোন বন্ধ, ওই আপদটারও মোবাইল বন্ধ। তিনি যা ভাবছেন সেটাই কি ঠিক? ওই আপদের হাত থেকে কি নিজের মেয়েকে ফিরিয়ে আনতে পারবেন না তিনি? কম তো চেষ্টা করেননি। প্রীতম তার পাশেই বসে। প্রীতম, সুমনাকে ডাক দে। জি আম্মা, সুমনা রান্না করছে। প্রীতমের ডাক শুনে ড্রয়িং রুমে ছুটে আসে। ওড়না দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি বলো? শাশুড়িকে খেয়াল করেনি প্রথমে। প্রীতম ইশারা করে সেদিকে। সুমনা, সত্যি করে বলো তো, প্রিয়া তোমাকে জানিয়ে যায়নি? মা, বিশ্বাস করুন, প্রিয়া আমাকে কিছু জানায়নি। এই বাড়িতে তো তোমার সাথে ওর খাতির বেশি। মায়ের চাইতে মাসিরই দরদ বেশি এখন ওর কাছে, তাও কিচ্ছু জানায়নি। ব্যাপারটা বিশ্বাসযোগ্য সুমনা? তুমি যদি কিছু জানো তাহলে আমাকে বলে দাও সুমনা। প্রিয়া কি শাহবাজ ভাইয়ের কাছে গেছে? স্বামী শাশুড়ির জিজ্ঞাসাবাদে অনেকটা চাপের ভিতরেই পড়ে সুমনা। সে জানে প্রিয়াঞ্জনা সিলেটে গিয়েছে শাহবাজ ভাইয়ের সাথে। রাতেই তাকে বলেছিল প্রিয়াঞ্জনা, কিন্তু জীবনেও এ কথা ফাঁস করবে না সুমনা। বিশ্বাস করো প্রীতম, আমি কিছু জানি না। আমার সাথে প্রিয়া রাগ করেছিল, বিগত 2 দিন যাবতই কথা বলে না। আচ্ছা তুমি যাও। প্রীতি চিরকুট নিয়ে আসে ড্রয়িং রুমে। মা, আপার বালিশের নিচে এটা পেয়েছি। জোহরা চিরকুট ছিনিয়ে নেয় প্রীতির হাত থেকে। তাতে লেখা, আমাকে খোঁজাখুঁজি করো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি এবং আমার স্বামীর সাথে আমি নিরাপদই থাকব। জোহরা যা ভেবেছিলেন তাই। রাগে ভিতরটা কেঁপে ওঠে তার। সিলেট এসে বাস থামে ঠিক 11:30টায়। বৃষ্টি নেই বাইরে, আকাশে একদম পরিষ্কার। প্রিয়াঞ্জনার শাহবাজ হোটেল হিল টাউনে উঠেছে। গতবার তারা বেশ কয়েকটা দর্শনীয় স্থানে ঘুরেছিল, তাই এবার শাহবাজ নতুন কিছু জায়গা ঘুরবে বলে ভেবে রেখেছে। হোটেলে উঠে কিছুক্ষণ বিশ্রাম করে নেয় দুজনে। সারা রাস্তা ঘুমিয়ে আসলো। বাস থেকে নামার পর শরীর অবশ হয়ে আসছিল প্রিয়াঞ্জনার। হোটেল ঘরে ঢুকে কোনো মতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল আবার। শাহবাজ ডাকেনি, নিজে অর্ধাঙ্গীকে বকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। প্রায় দুপুরের দিকে প্রিয়াঞ্জনাকে ডেকে ঘুম থেকে তুলে শাহবাজ। ওর ভীষণ ক্ষুধা লেগেছে। প্রিয়াঞ্জনা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পানশিতে যাব। পানশি রেস্টুরেন্টের খাবার বেশ পছন্দ করে শাহবাজ। দুপুরের দিকে খেতে বের হয় দুজনে। সিম ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা, সাতকরা দিয়ে গরুর মাংস, ডাল আর চিকেন চালের ভাত। সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা ভীষণ ভালো লাগে শাহবাজের। খেতে খেতে একটা মিষ্টি স্মৃতির কথা মনে পড়ে প্রিয়াঞ্জনার। শাহ, আপনার মনে পড়ে
আমি যে গতবার সিলেট থেকে গিয়ে সাতকরা দিয়ে গরুর গোস্ত রান্না করেছিলাম। শাহবাজ ভাতের প্লেটের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তিতা হয়ে গিয়েছিল, আপনি তাও খেয়েছিলেন আর বলেছিলেন বেশ ভালো হয়েছে প্রিয়াঞ্জনা। আমি চাইলাম খেতে, আপনি আমাকেও খেতে দিলেন না। আমি মন খারাপ করব তাই। আপনি এত ভালো কেন শাহ? প্রিয়াঞ্জনার মুখে এক লোকমা ভাত পুড়ে দিয়ে শাহবাজ বলে, তুমি অনেক ভালো তাই। খাবার শেষে রাস্তা দিয়ে হাঁটার সময় প্রিয়াঞ্জনার কানে কানে শাহবাজ ফিসফিসিয়ে বলে, আমি কি আজ তোমাকে একটু আদর করতে পারি প্রিয়াঞ্জনা? শাহবাজের হাতের বন্ধন ছিন্ন করে সামনে চলে যায় প্রিয়াঞ্জনা। শাহবাজ সেদিক পানে তাকিয়ে হাসে। অর্ধাঙ্গীর লজ্জায় রাঙা গাল দুটো দেখতে তার বেশ লাগে। হঠাৎ করে স্বচ্ছ আকাশ অস্বচ্ছ হয়ে ওঠে। আকাশে কালো মেঘের দল ভিড় করে। হুট করে হামলে পড়ে বর্ষা। আশেপাশে সবাই ছোটাছুটি শুরু করেছে। শাহবাজও নিজের রমণীকে নিয়ে ছুটতে গিয়েও থেমে যায়। তার অর্ধাঙ্গী দুহাত মেলে দাঁড়ায়, আকাশ পানে চেয়ে আছে। রংধনুর রং মিশেলে গোল কুর্তি, ছেড়ে রাখা কোমর ছুঁই ছুঁই চুল, বৃষ্টির প্রত্যেকটা স্পর্শ মাঝ রাস্তায় দুহাত মেলে ঘুরে ঘুরে উপভোগ করছে প্রিয়াঞ্জনা। আর শাহবাজ চেয়ে আছে নিজের অর্ধাঙ্গীর দিকে তৃষ্ণার্ত চোখে, ঘোর লাগা নয়নে। শাহবাজ প্রিয়াঞ্জনার কাছাকাছি এসে শান্ত কণ্ঠে বলে, আই জাস্ট ওয়ান্ট টু কিস ইউ অ্যান্ড মেক ইউর হার্টবিট এ লিটল ফাস্টার। লাজক দৃষ্টিতে প্রিয়াঞ্জনা তাকায় নিজের অর্ধাঙ্গের পানে। তার দৃষ্টিতে কিঞ্চিত ভয়। এত মানুষের সামনে না জানি এই লোক কি করে বসে। না, তেমন কিছুই হয়নি। তারা গাড়িতে উঠে হোটেলের দিকে রওনা দেয়। বিজে চুপচুপে দুজনে। তারা যখন হোটেল রুমে পৌঁছায় তখন ঝড় শুরু হয়ে গিয়েছে বাইরে। প্রিয়াঞ্জনাকে বুকে মিশিয়ে শাহবাজ বলে, তো এখন কি? সত্যি, শাহবাজের কথাই ঠিক। প্রিয়াঞ্জনার হৃদস্পন্দন দ্রুত হয়েছে, বেশ দ্রুত হয়েছে। ঝড়ের সাথে তাল মিলিয়ে তৃষ্ণার্ত দুটো প্রাণ মেতে ওঠে। প্রিয়াঞ্জনা বহুদিন বাদে খুঁজে পায় নিজের শান্ত, স্থির, ধৈর্যশীল প্রেমিক পুরুষ শাহবাজকে। তার শরীরের প্রতিটি অংশে সেই প্রমাণই দিয়ে চলেছে শাহবাজ। পরদিন সকাল সকালই বেরিয়ে পড়ে দুজনে। আজ দুজনেই কালো পরেছে। কালো রংটা আবার শাহবাজের বেশ পছন্দ, তাই প্রিয়াঞ্জনা জিন্স প্যান্ট, লং কালো শার্ট পরেছে। শাহবাজ ভেবে রেখেছে আজ তারা যাবে লোবাছড়া, যার জন্য তাদের প্রথমে যেতে হবে কানাইঘাট। সিলেট শহর থেকে 3টি সড়কে কানাইঘাট সদরে পৌঁছার সুযোগ আছে। শাহবাজ সিদ্ধান্ত নেয় অটোরিকশায় সরাসরি দরবস্তু চতুল হয়ে কানাইঘাট সদরে যাবে। অটোরিকশায় বসে দুজনে। লোবাছড়া নাকি বাংলাদেশের সুইজারল্যান্ড। ভালোই হলো প্রিয়াঞ্জনা, আমরা আমাদের দ্বিতীয় হানিমুন। প্রিয়াঞ্জনা আস্তে করে চিমটি কাটে শাহবাজের ডান হাতে। এটা কি হলো? আপনার লাগামহীন কথাবার্তার শাস্তি, বলেই প্রিয়াঞ্জনা মুখ ঘুরায়। শাহবাজ অর্ধাঙ্গীর মুখখানা নিজের দিকে ঘুরিয়ে বলে, একদিন আমরা সমগ্র পৃথিবী ভ্রমণ করব প্রিয়াঞ্জনা। তুমি আমার সত্তার অংশ, অর্ধাঙ্গী। যত ঝড় আসুক কখনো ছেড়ে যাব না তোমাকে। প্রবল সুখের মাঝেও যেন কেমন খারাপ লাগা দানা বাঁধে। কি হবে পরে? এরপর কি তাদের ভবিতব্য? শাহবাজ অর্ধাঙ্গীর বেদনা দূর করতে গান ধরে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। কি যাবে তো অজানাতে? চোখে জল নিয়ে হেসে ওঠে প্রিয়াঞ্জনা। মানুষটাকে তার চাই, সারা জীবনের জন্য চাই। সিলেটের কানাইঘাট উপজেলা, একেবারে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে রয়েছে বালু ভরা বেশ কিছু স্বচ্ছ পানির নদী। এর মধ্যে অন্যতম হচ্ছে লোবাছড়া নদী। কানাইঘাট থেকে লোবাছড়া চা বাগানে যেতে লোকাল ট্রলারে করে লোবাছড়া নদী পাড়ি দিতে হবে। বেশ লম্বা নদীপথ। প্রিয়াঞ্জনা সাঁতার জানে না। ট্রলারে বসার পর শাহবাজ পিছন থেকে প্রিয়াঞ্জনাকে আঁকড়ে ধরে বসে। ভয় পাচ্ছ? ওহো, ভয় না পেয়ে আশেপাশে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করো প্রিয়াঞ্জনা। আমি আছি তো। এই লাইনটাই প্রিয়াঞ্জনার ভয় দূর করার জন্য যথেষ্ট ছিল। প্রিয়াঞ্জনা তাকায় চারপাশে। নীল রঙা আকাশ, স্বচ্ছ বিশাল নদীতে নিজস্ব গতিতে ট্রলার ছুটে চলেছে। দূরে মেঘালয় পাহাড়, সবুজে আবৃত, মন কাড়া সবুজ। পাহাড়টা কেমন যেন অন্তরকে নাড়িয়ে দিচ্ছে। মৃদু মাতাল বাতাস,
সাদা রঙের মেঘেরা উড়ে বেড়াচ্ছে পাহাড়ের ওপর। কি যেন এক সুরে পাহাড় ডাকছে, প্রিয়াঞ্জনা হু। পাহাড়ের ডাক শুনতে পাচ্ছ? পাচ্ছি শাহ, মন কাড়া ডাক। পাখিগুলোর মতো আমরা সেখানে উড়ে যেতে পারলে ভালো হতো, তাই না শাহ? অর্ধাঙ্গী ছেলে মানুষিতে শাহবাজ মজা পায়, তবে দীর্ঘশ্বাসও বের হয়। সত্যি ডানা মেলে উড়ে যেতে পারলে বেশ হতো। লোবাছড়া চা বাগানের ট্রলার থামে। বাকিটা পথ হেঁটে যেতে হবে। শাহবাজের হাতে প্রিয়াঞ্জনার হাত। কিছু দূর সামনে আগানোর পর তারা প্রবেশ করে কাঠ বাগানে। দুই পাশে কাঠ গাছ লাগানো, মাঝে মাটির রাস্তা। বৃষ্টি হওয়ায় খানিক ভিজে আছে মাটি। এত মধুর গ্রান হাঁটতে গিয়ে ভিজা মাটিতে পা পিছলে যায় প্রিয়াঞ্জনার। শাহবাজ ধরে ফেলে, একটু চোখ রাঙায়। লাফাতে মানা করেছিলাম, সাবধানে হাঁটো, একটু শক্ত কণ্ঠেই বলে। প্রিয়াঞ্জনার অভিমান হয়, ঠায় দাঁড়িয়ে থাকে একটা কাঠ গাছের সামনে। কি হলো? যাব না। এত বাচ্চামো করে মেয়েটা। ম্যাচিওর মেয়েগুলো বোধহয় প্রিয় মানুষের কাছে এসে আহ্লাদি হয়ে যায়। একটু শক্ত কণ্ঠতেও তারা অভিমান করে। শাহবাজ ফিরে এসে কোলে তুলে নেয় নিজের রমণীকে। নাকে নাক ছুঁয়ে বলে, এত অভিমানী কেন তুমি? আপনিই তো বদভ্যাস করেছেন, তাই না? বলে আলতো করে ছুঁয়ে দেয় অর্ধাঙ্গীর ঠোঁট। চোখ বুজে প্রিয়াঞ্জনা। এত সুখ কেন ভালোবাসাতে? রাস্তার উভয় পাশে চা বাগান। বৃষ্টির ছোঁয়া পেয়ে সতেজ হয়ে আছে তারা। ছোট ছোট লক্ষ্য, কোটি সবুজ পাতা, একখানা সমুদ্র। সবুজ সায়র যেন, কিচিরমিচির পাখির আওয়াজ। মানুষজন কম, শান্ত, নিরিবিলি চারপাশ। ছোট একটি খালের ওপর ঝুলন্ত ব্রিজের কাছে এসে থামে শাহবাজ। নামিয়ে দিন শাহ, বাকিটুকু যেতে পারবো আমি। ব্রিজের নিচ দিয়ে দুজন যাত্রী সমেত একটি ছোট নৌকা যাচ্ছে। দূরে ভারতের পাহাড়। সাবধানে প্রিয়াঞ্জনা, পড়ে যাবে। প্রিয়াঞ্জনা পিছন ফিরে হেসে বলে, আমার আপনি আছেন না। চা বাগানের দূরে ছুটে চলেছে হরিণ। শাহবাজ প্রিয়াঞ্জনাকে থামায়, আঙুল উঁচিয়ে বলে, ওই দেখো প্রিয়াঞ্জনা, দুটো হরিণ ছুটে চলেছে নির্ভয়, আপন মনে, চিন্তাহীন হয়ে। এত সুন্দর কেন সবকিছু? নাকি প্রিয় মানুষ পাশে থাকলে সব ভালো লাগে? ছোট একটি ঢিবি বেয়ে উপরে উঠে শাহবাজ প্রিয়াঞ্জনা। দুর্বাঘাসের উপরে বসে তারা। সামনে পাহাড় আর নদী। তাদের সৌন্দর্যের বর্ণনা কি কলমে ফুটিয়ে তোলা যায়? এত অকৃত্রিম সৌন্দর্য লেখনীতে ফুটিয়ে তোলার সাধ্য স্বয়ং লেখকেরও নেই। প্রিয়াঞ্জনা মাথা রাখে শাহবাজের কাঁধে। শাহবাজ আঁকড়ে ধরে অর্ধাঙ্গীর কোমর। সময়টা এখানেই থেমে যাক। ঘড়ির কাঁটা ভুলে যাক নিজের ঘূর্ণন। এতটা অভূতপূর্ব কেন ভালোবাসা? এতটা স্নিগ্ধ। বিকেল হয়ে আসছে, আকাশটাও মেঘলা। চা বাগানে সময় কাটিয়ে কিছুক্ষণ পূর্বে হোটেলে ফিরে এসেছে দুজনে। রাতে বেশ বৃষ্টি হলো, সেই সাথে বিকট বজ্রপাত। বারান্দা দিয়ে আলো ছিটকে আসে। তার কিছুক্ষণ পর উচ্চস্বরে শব্দ হয়। প্রিয়াঞ্জনা রাতের বজ্রপাত ভয় পায়, বেশ ভয় পায়। দিনে তেমন ভয় হয় না, তবে রাতে বজ্রপাত হলে ওর জ্বর চলে আসে। এর পিছনে একটা গল্প রয়েছে। ছোটবেলায় গ্রীষ্মের ছুটি হলে মা নিয়ে যেতেন নানা বাড়ি। নানা, নানু আর মামা খুব আদর করত প্রিয়াঞ্জনাকে। গাছের বড় আমটা, বড় পেয়ারাটা প্রিয়াঞ্জনাকেই খাওয়াতেন নানি। তখন প্রিয়াঞ্জনার বয়স সবে 8। অন্য সময়ের গ্রীষ্মের ছুটি আনন্দের হলো, সেবারের ছুটিটা ছিল বিভীষিকা। নানা কৃষক হওয়ার সুবাদে চাষাবাদের জন্য যেতেন চকে। নরসিংদীতে জমি ফলানোর সুবিশাল জায়গার সমষ্টিকে সবাই চক বলে। সেই দিনটা আজও স্পষ্ট মনে আছে প্রিয়াঞ্জনার। যত বজ্রপাতের শব্দ শুনে স্মৃতিটা আরো প্রখর হয়ে ওঠে। দৃশ্যগুলো হয়ে ওঠে প্রাণময়, স্পষ্ট। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেই সকাল থেকে। নানি মানা করা সত্ত্বেও নানা চকে গেলেন। বোরো ধান কাটার মৌসুম। নানার ধান কাটার নেশা প্রবল। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধান ক্ষেত। সেদিন সকালে নানি চটা পিঠা করেছিলেন। বানানো খুব সহজ। একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিতে হবে। তারপর তাতে লবণ আর পানি মিশিয়ে বেশি পাতলা নয়, আবার বেশি ঘন নয়, এমন একটি মিশ্রণ তৈরি করতে হবে। গরম তাওয়াতে গোল করে ছড়িয়ে দিতে হবে। প্রিয়াঞ্জনা সেদিন রান্নাঘরে নানির পাশে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে পিঠা বানানো দেখছিল। রোয়াকে পেতে রাখা পাটিতে বসে নানার সাথে গত রাতের গরুর গোস্ত আর চটা পিঠা খেয়েছিল। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। নানি বললেন,
আজকা যাওন লাগতো না। জোহরার বাপ, কালকা কাইটেন ধান। ঘোর বন্যার সময় ধান কাটছি বানু, তোর মন নাই? গলা পর্যন্ত বন্যার পানি, সেই সময় ধান কাইটা আনছি। আর অহন তো খালি ঢলকই। এই ঢলকে আমার কিছু হইতো না, তুই চিন্তা করিস না। তোর পোলায় আসলে কইস বাপেরে যেন সাহায্য করতে যায়। নানির কথাকে তোয়াক্কা না করেই নানা ধান খেতে চলে গেলেন। নানির বাড়িতে অনেক কাজ, গরু সামলানো, রান্না বান্না, হাঁস মুরগি দেখা, ধান সিদ্ধ করা, জোগাড় করা। জোহরাও সাহায্য করছিলেন মাকে। ছোট জমি, তাই নানা একা হাতেই ধান কাটবেন। ছোট প্রিয়াঞ্জনা ঘুরে বেড়ায় উঠানে, ডাঙ্গুলি খেলে, লুকোচুরি খেলে। দুপুরে আকাশ তখন কিছু পরিষ্কার। জোহরা প্রিয়াঞ্জনাকে ডেকে এক থালা ভাত, গরুর গোস্ত, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে গামছা দিয়ে ডেকে বললেন যেন প্রিয়াঞ্জনা খাবারের থালা চকে নানার কাছে দিয়ে আসে। প্রিয়াঞ্জনার ভালোই লাগে ধান ক্ষেতের পাশে বসে খেতে। সে জানে নানা খাবার খাওয়ার সময় তাকেও খাইয়ে দিবেন। আকাশে তখন অল্প বজ্রপাত হচ্ছে, তেমন বৃষ্টি হচ্ছে না, মৃদু হাওয়া। প্রিয়াঞ্জনা খুশি মনে ছুটল নানাকে খাবার দিতে। তারপরে দৃশ্যের কথা কল্পনা করলে অন্তরাত্মা কেঁপে ওঠে প্রিয়াঞ্জনার। দূর থেকে প্রিয়াঞ্জনার চোখে তীব্র এক টুকরো আলো লাগলো, সাথে সাথে বিকট শব্দ, কানে তবদা লেগে যাওয়ার মতো। প্রিয়াঞ্জনা কতক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিল খেয়াল নেই। দূর থেকে যখন ধান ক্ষেতের কাছে গেল, দেখলো নানার পুড়ে যাওয়া দেহখানি পড়ে আছে। ভাতের থালা ফেলে দিয়ে চিৎকার করে বাড়ির দিকে ছুটেছিল প্রিয়াঞ্জনা। মাকে চিৎকার করে বলেছিল, মা, নানা নাই। তারপরে স্মৃতি আবছা। নানার লাশ বেশ কয়েকবার চুরি করতে চেয়েছিল অনেকে। বজ্রপাতে পোড়া লাশ নাকি কত কাজে লাগে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কবর সিমেন্ট দিয়ে বাধাই করতে হয়েছে। আজও প্রিয়াঞ্জনা বজ্রপাত ভয় পায়। বজ্রপাত হলেই মনে ভীতি সৃষ্টি হয় তার। চোখে ভেসে ওঠে নানার পোড়া লাশ, বিশেষ করে রাতের বেলা। প্রিয়াঞ্জনাকে জড়িয়ে ধরে আছে শাহবাজ। বাইরে বজ্রপাত কমেছে কিছুটা। প্রিয়াঞ্জনা থরথর করে কাঁপছে, বিড়বিড় করে কিসব যেন বলছে। শাহবাজ বেশ ভালো করেই প্রিয়াঞ্জনার এই বিষয়টা জানে। গত 4 বছরে বেশ কয়েকবার এমন হয়েছে। রাতে জ্বর আসবে, কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না, সকালে এমনিতেই সেরে যায়। কিন্তু সে রাতটা ভয়াবহ কাটে শাহবাজের। ভয়ে গলা শুকিয়ে আসে বারবার। একদম শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের অর্ধাঙ্গীকে সবসময়। দূরে মসজিদে আজান দিচ্ছে। শাহবাজ আজান শুনে উঠে পড়ে, হাত ছোঁয়ায় প্রিয়াঞ্জনার কপালে। জ্বর নেই, কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর ফজরের সালাত আদায় করে। আজ তার বিছানাকান্দি যাওয়ার পরিকল্পনা ছিল। প্রিয়াঞ্জনা ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। শাহবাজ প্রিয়াঞ্জনার পাশে বসে। কি পবিত্র, কি নিষ্পাপ তার অর্ধাঙ্গিনী। কিভাবে সবকিছু সামাল দিবে সেই পরিকল্পনা করে কিছুটা। যে জমিটার বায়না করেছে সেটাই শেষ জমি। বাকি অন্য যত সম্পত্তি ছিল সবই বিক্রি করে দিয়েছে শাহবাজ। এখনো 5 কোটি টাকার ঋণ রয়েছে। জমি বিক্রি করলে 2.5 কোটি পাবে, বাকি 2.5 কোটি কি করবে শাহবাজ? ব্যাংকের টাকা নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে, কোনো ব্যাংক তো তাকে লোনও দিবে না। সম্পত্তি যা ছিল সবই বিক্রি করে দিয়েছে। মাথা চেপে ধরে বসে থাকে অনেকক্ষণ। যে অপরাধ সে করেনি তার শাস্তি পাচ্ছে সে। গতবার টাকা পরিশোধ করার সময় এক প্রকার মারামারি বেঁধে গিয়েছিল। শাহবাজের কেবল প্রশ্ন একটাই, কেন টাকা দেওয়ার আগে তাকে একবারও জিজ্ঞেস করা হলো না? ব্যবসায়ী সাইফুল কাঠ ব্যবসা করেন, সেই সাথে সুদের ব্যবসা করেন। সন্ত্রাস সাইফুল নামে সবাই চেনে। তার কাছ থেকেও সুদে টাকা ধার নিয়েছিল শাহবাজের চাচারা। লেনা দেনার যে কাগজ তৈরি করা হয়েছে তাতে আবার শাহবাজের সিগনেচারও আছে। সাইফুলের উত্তর, আপনার চাচারা কইছে আপনি ব্যস্ত মানুষ, আমি কাগজে সাইন চাইছি, তা পাইছি। আমার কি ঠেয়া লাগছে আপনার লগে গিয়া মারা দিয়া জিগাইতাম ভাইজান সাইন আসল না নহল? এত ভংচং বুঝি না, পয়সা নিছেন, পয়সা দিবেন। শাহবাজ বলেছিল সুদের টাকা যেন না নেয়, তাও মানেনি। তারপর কথা কাটাকাটি, সেখান থেকে মারামারি। সব টাকাই পরিশোধ করতে হয়েছে শাহবাজকে। পাওনাদারদের কাছ থেকে সময় চেয়েছিল শাহবাজ। 2 দিন বাদে জমির টাকা পাবে। কিন্তু তারপর আবারও নিজের অর্ধাঙ্গীর পানে তাকায় শাহবাজ। ভিতরটা কেঁপে উঠে হু করে। একটু কান্না করতে পারলে ভালো হতো। তখনই ফোন বেজে ওঠে শাহবাজের। ফোন বন্ধ করে রেখেছিল।
রাতে জমির ব্যাপারে কথা বলতে মোবাইল অন করেছিল, অফ করার কথা আর খেয়াল নেই। আননোন নাম্বার। ফোন ধরতেই মেয়ে কণ্ঠে একজন বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ভাইয়া, আমি সুমনা, প্রিয়ার ভাবি। হ্যাঁ সুমনা, বলো। ভাইয়া, আপনি প্লিজ প্রিয়াকে নিয়ে বাসায় আসেন, মা স্ট্রোক করছেন। কি? জি ভাইয়া, তাড়াতাড়ি আসেন, বলেই ফোন কেটে দেয় সুমনা। তার গালে চরের চিহ্ন। প্রীতম মেরেছে। জোহরা পাশেই বসেছিলেন। প্রীতমও উপস্থিত এখানে। সুমনা প্রীতমের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, খুশি এবার? তুমি বেশ বাসছো সুমনা। জোহরা প্রীতমকে থামিয়ে বলেন, সুমনা ঘরে যাও। সুমনা দ্রুত ঘরে চলে আসে। এত করেও কারো মন পায় না সে। ছোটবেলা কেটেছে কষ্টে। সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবন। নিজের পরিশ্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। সেখানে পরিচয় প্রীতমের সাথে। পালিয়ে বিয়ে করেছিল দুজনে। এই বাড়িতে আসার পর থেকে রান্না থেকে কাপড় ধোয়া সবই করে সুমনা। তাও শ্বশুর শাশুড়ির মন পায় না। বাচ্চাটা 6 মাসের হয়ে মারা যাওয়ার পর থেকে প্রীতমও কেমন হয়ে গেছে। আগের মতো ভালোবাসে না, আদর করে না। বেশ কয়েকদিন আগে মেসেঞ্জারে কিছু ছবি এসেছিল। প্রীতম নিজের কলেজের এক শিক্ষার্থীর সাথে অন্তরঙ্গ হয়েছে। তাও সুমনা টু শব্দটি করেনি। তার ব্যর্থতা সে প্রীতমকে বাবা ডাক শোনাতে পারেনি। প্রাপ্তির মুখে শুনেছে সুমনা প্রিয়াঞ্জনার ব্যাপারে সব জানে। অমনি ঘর থেকে টেনে হিস্টে ড্রয়িং রুমে নিয়ে সবার সামনে পরপর 2টা চল লাগিয়েছে সুমনার গালে। এই প্রীতমের ভালোবাসা। শাহবাজ ভাইকেও তো দেখেছে সুমনা। ছোট বাচ্চাদের মতো আগলে রাখে প্রিয়াঞ্জনাকে। সুমনার ভাগ্যই খারাপ। জীবনটা বোধহয় কষ্টে কষ্টেই যাবে। শাহবাজ আলতো করে ডেকে তোলে প্রিয়াঞ্জনাকে। প্রিয়াঞ্জনা মায়ের অসুস্থতার খবর শুনে ভয় পেয়ে যায়, ছটফট শুরু করে। শাহবাজ নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। প্রিয়াঞ্জনা সারাটা পথ কেঁদেছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।